শুভ সন্ধ্যা। সিনেক্লাব বিস্তার আয়োজিত সাপ্তাহিক অন্তর্জাল ভিত্তিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের পঞ্চম অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুঃখিত, সপ্তম অধিবেশনে। আমাদের আজকের পর্বটি হচ্ছে বাহাস পর্ব। এই পর্বে আমরা বাংলাদেশের একজন প্রখ্যাত বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়ে আনি, তার জীবনের গল্প শুনবো বলে, তার চলচ্চিত্র ভাবনার সঙ্গে পরিচিত হব বলে, তার চলচ্চিত্র ঘিরে তার অভিজ্ঞতা, তার অভিমত, তার স্বপ্ন ইত্যাদির সঙ্গে কিছু দূর পথ হাঁটবো বলে। তো আজকে আমরা তেমনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় ভাজন ঐতিহাসিকভাবে চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকা ব্যক্তিত্ব আমাদের প্রিয় শামীম আক্তারকে ডেকে এনেছে আমাদের অনুষ্ঠানে। তিনি সানন্দে সাড়া দিয়েছেন, ফলে আমরা প্রথমেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। শামীম আক্তার জন্মেছেন 1954 সনে এবং তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা আন্তর্জাতিক সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তার নেশা আসলে চলচ্চিত্র, এবং সেটা একেবারেই সেই যখন বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলন শুরু হলো তার গোড়া থেকেই তিনি তার সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলাদেশ ফিল্ম সোসাইটির সঙ্গে আছেন এবং এটার সঙ্গে আনুষঙ্গিক যা যা কর্মকাণ্ড, কর্মশালা, বিভিন্ন সেমিনার এবং উৎসব ইত্যাদি সবকিছুর সঙ্গে যুক্ত ছিলেন। এবং পাশাপাশি পেশা হিসেবে তিনি সাংবাদিকতাকেই গোড়া থেকে বেছে নিয়েছিলেন এবং তার সাংবাদিকতার ইতিহাসও বেশ দীর্ঘ। উনি শুরু করেছিলেন সচিত্র সন্ধানী দিয়ে, তারপর দীর্ঘদিন সংবাদে ছিলেন, সেখানে একটি পাতা তিনি নিজে সম্পাদনা করতেন, নারী বিষয়ের পাতাটি। এরপর অনন্যা পত্রিকায় কাজ করেছেন, অনেকগুলো বৈদ্যুতিন মাধ্যম, যমুনা টিভি, মাছরাঙ্গা টিভি এসবও ছিলেন। অর্থাৎ তিনি নিজেকে আগাগোড়াই চলচ্চিত্র এবং প্রচার মাধ্যম এবং সংস্কৃতির পরিমণ্ডলেই যুক্ত রেখেছেন। তিনি চলচ্চিত্র নির্মাণে প্রবেশ করেন ৯-এর দশকে। 1991 সনে তার হাতে খড়ি হয় ছোট্ট একটি স্বল্পদীর্ঘ ছবি দিয়ে। আমরা বাংলায় তাকে সে নামেই জানতাম, সেটা ইংরেজিতে কনভারসেশন নামে পরিচিত। আমাদের বন্ধু এবং শামীম আক্তার অত্যন্ত প্রিয়জন তারেক মাসুদের সহযোগিতা এবং তার সঙ্গে মিলেই অনেকটা তিনি এই ছবিটা করেছিলেন 91 সনে। এবং তারপর বেশ কিছুদিন বিরতি যায়, কিন্তু 1999 থেকে তিনি আবার পূর্ণোদ্যমে পূর্ণ দৈর্ঘ্য ছবি নির্মাণ করা শুরু করলেন। এবং এটা বাংলাদেশের সুস্থ ধারা চলচ্চিত্রে, বিশেষ করে নারী চলচ্চিত্রটা থেকে তো তিনি একদম পথিকৃৎ, তিনি পথ দেখিয়েছেন কিভাবে ছবি করা যেতে পারে। এবং তার বৈশিষ্ট্যকে তিনি প্রায় সবগুলো ছবিতেই আমাদের মুক্তিযুদ্ধকেই তার প্রধান উপজীব্য করেছেন। প্রথম ছবিটি ছিল ইতিহাস কন্যা, আমাদের মুক্তিযুদ্ধে যে নির্যাতিত নারীদের গল্পগুলো তিনি তুলেছেন। তারপর 2002 সালে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ছবি তিনি করেছেন, আপনারা অনেকেই জানেন, ছবিটির নাম শিলালিপি। এবং শিলালিপি আমাদের একজন শহীদ বুদ্ধিজীবী, যার কথা প্রায়শই অনুল্লেখিত থাকে অনেক জায়গায়, সেলিনা পারভিন, তাকে নিয়ে করা। এবং তার একটি পত্রিকা, সাহিত্য পত্রিকা, তিনি সেই শুধু পাকিস্তান আমলেই শিলালিপি নামে একটি পত্রিকা করতেন। তো শিলালিপির নামটা রেখেই তিনি এই অত্যন্ত গুণী এবং কৃতি নারীর জীবন এবং কর্মকে ঘিরে ছবি করেছেন শিলালিপি। তারপর একটু বেশ বড়ই একটা বিরতি পড়েছিল, কিন্তু আবার তিনি ফিরে এসেছেন 2015 সালে একটা সরকারি অনুদান প্রাপ্ত ছবি নিয়ে, সেটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক, রিনা ব্রাউন। আপনারা এটা কথা শুনবেন, আলোচিত হয়েছে। এই গেল তার পূর্ণদৈর্ঘ্য ছবি। কিন্তু পাশাপাশি তিনি অনেক সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে মিলে প্রচুর স্বল্প দীর্ঘ প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন। এবং তার মধ্যে একটি তো বেশ উল্লেখযোগ্য, গ্রহণকাল নামে আমরা যিনি, আসলে এক্লিপস নামে এটা পরিচিত এবং এটি পুরস্কৃত হয়েছিল 1994 সালে, একটা জাতীয় পুরস্কার পেয়েছিল। এই গেল তার চলচ্চিত্রিক পরিচয়। কিন্তু সেখানে আরো একটি পরিচয় আমি উল্লেখ করতে চাই, সেটাও অনেকেই জানেন না। আপনারা কিছুদিন আগে, সত্যি বলতে কি, এই অনুষ্ঠানটা শুরুই করেছিলাম কি ছবি দিয়ে, খুলিয়া ছবি দেখিয়ে শুরু করেছিলাম। সেখানে অনেকেই প্রশ্ন করেছিল যে ওই মিষ্টি মেয়েটি কে, বাসুদ্দিন এত দুর্দান্ত অভিব্যক্তিময় অভিনয় করছেন, ওই মেয়েটি কে? আপনাদের আজকে বলি, এই মেয়েটিও তিনি, শামীম আক্তার, তিনিই অভিনয় করেছিলেন সেই ছবিতে। আর তিনি লেখালেখি করেছেন, তার দুটো গ্রন্থ রয়েছে, একটি মৌলিক গ্রন্থ আমাদের শনাক্তকরণ নারীবাদী বিষয় নিয়ে, এবং আরো একটি অনুবাদ গ্রন্থ রয়েছে মৃত্তিকা কন্যা।
অর্থাৎ বর্ণাঢ্য, বিচিত্র এবং সমৃদ্ধ একটি জীবন শামীম আখতার। আমরা অত্যন্ত আনন্দিত তাকে আজকে আমাদের মাঝখানে পেয়ে। আমরা তার কাছ থেকে অনেক কিছু শুনবো, ওই ইতিহাসটা আমরা জানতে চেষ্টা করবো। প্রায় 40 বছরের তার সম্পৃক্তি চলচ্চিত্রের সঙ্গে, 80 থেকে ধরলে 2020, ফলে আমরা আজকে আশা করছি তার কাছ থেকে অনেকটুকু জানতে পারবো, তার চিন্তা ভাবনার সঙ্গে পরিচিত হতে পারবো। তো আমরা সবাই মিলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই। ধন্যবাদ এবং স্বাগতম শামীম আখতার। অনেক ধন্যবাদ খুরশেদ, অনেক ভালো লাগছে বহুদিন পর এইভাবে সামনাসামনি কথা বলা। তো শুধু অনেক বিস্তারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এইভাবে হয়ে উঠতো না আমার মনে হয় তার না ডাকে। সুতরাং অনেক অনেক ধন্যবাদ তাকে। ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন, করোনা অবশ্যই এটা বিশাল অভিশাপ হিসেবেই দেখা দিয়েছে মোটা দাগে, কিন্তু মাঝে মাঝে বলে না যেটা সাপে বড় হয়, এবং করোনা এই সুযোগটা আমাদের করে দিয়েছে। এবং তথ্য প্রযুক্তিটা ছিল আমাদের হাতে, যে কারণে আমরা যার যার বন্দিত্বের মধ্যেও এক ধরনের মুক্তির আস্বাদ কিন্তু খুঁজে পাচ্ছি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। এবং একেবারেই যে আমরা নিষ্ক্রিয় বসে নেই, এর ভিতর দিয়েও যে কিছুটা হলেও আমাদের সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনি সেই কাজে, সেই ডাকে সাড়া দিয়েছেন বলে আপনি ধন্যবাদ জানাই। এবং আলোচনাটাও আমরা এই করোনাটা দিয়েই শুরু করতে চাই। ইংরেজিতে একটা কথা আছে, কনভারসেশন স্টার্টার। আমরা দুম করে চলচ্চিত্রে না গিয়ে এই অভিজ্ঞতাটার একটু সায় নেই, কারণ সবাই ভুক্তভোগী, সবাই সমভীতি। একটু আমরা পরস্পর পাশে দাঁড়াই। আপনি কিভাবে মোকাবেলা করছেন এই অতিমারির? আপনার ভাবনাকে কি ঘিরে আপনার নতুন কোনো বোধোদয় উপলব্ধি হলো কিনা, যেটা আপনি চান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে, যা তাদের সামগ্রিকভাবে জীবন ও জীবিকায় একটা সহায়তা প্রদান করুন? তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার করোনাকালীন অভিজ্ঞতা ও উপলব্ধির বিষয়টি। আমার মনে হয় যে এর থেকে মানে কেউ বাদ পড়েনি। হ্যাঁ, সবার যে মানে অভিশপ্ত একটা সময়ের মধ্যে দিয়ে হাঁটা, এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। তারপরেও যেটা হয়েছে যে আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হলো গিয়ে যে এখনকার যে শিশুরা যে অবস্থায় আছে, আমরা তো ভুক্তভোগী নানাভাবে। আর শ্রেণীর বিষয়টা যদি ধরি তাহলে আমরা জানি যে যারা খেটে খাওয়া মানুষ তাদের কি অবস্থায় ছিল, বিশেষ করে লকডাউনের সময় এবং সবকিছু। কিন্তু সেই ঘরের শিশুটি কেমন ছিল, যে হয়তো ঘুরে ফিরে আর কিছু না হোক ওই ব্র্যাক স্কুলে বা এদিক ওদিক কোথাও পড়েছে এক সময়। এই যে এখন অনলাইন ক্লাস করছে অনেক বাচ্চারা, আসলে কি হচ্ছে এদের, আমার কিন্তু ভাবনাটা ওখানে। এবং বলা যায় যে কিছুদিন আগেই আমরা আলোচনা করছিলাম, তা আমাদের এক আত্মীয় বলছিলেন, বলে যে আমার বাচ্চাকে যে অনলাইনে বসাতে আমার যে কি কষ্ট হয় এবং ওর যে কি একটা চাপ পড়ে মানসিক ভাবে, শুধু দেখছি। হ্যাঁ, এবং এই যে এই প্রক্রিয়ায় সে কাজ করছে, যে আমরা যেভাবে দেখেছিলাম যে বাচ্চাগুলো মোবাইল নেই তারা কোথায়, তারা কি করছে, এই ভাবনাগুলো মাথায় ঘুরে ফিরে আসে। আরেকটা জিনিস হলো গিয়ে, যেহেতু আমরা ওদেরকে সতর্কতা শিখাচ্ছি, আমরা কিন্তু ওই অনেকটাই বলা যায় যে জাত পাত অচ্ছুত এগুলোর অতিক্রম করে অনেকেই যারা খুব কাছাকাছি চলে গেছিলাম, কিছু কাজ করতাম, যেসব আন্দোলনগুলো আমাদের খুব মানুষের কাছাকাছি করেছিল, একটা ব্যাপার ছিল। এখন যেটা হয়েছে যে যখন বাড়ি থেকে মানে কাজের মানুষ তো আসা হয় না, অন্যান্য যেটা করছি যে বাইরে যখন যাচ্ছি বাচ্চাদেরকে সতর্ক করা হচ্ছে যে ওটা ছুঁয়ো না, এটা ধরো না। তা এই যে একটু ডিস্টেন্সিং হচ্ছে, এটা কিন্তু খুব মারাত্মক। তা আমি এগুলো নিয়েই ভাবনা বেশি হয়। আর একটা অঙ্গন যেটা ভীষণ ভাবে ধাক্কা খেয়েছে সেটা হলো সাংস্কৃতিক অঙ্গনটি। এটা আমরা কেউ কেন ধর্তব্যের মধ্যে আনছি না, আমরা হয়তো অর্থনৈতিক জায়গাটা দেখছি, কিন্তু এই যে ধসটা যে নামলো, এই যে একটা ল্যাগ, বিরাট বড় একটা পিছিয়ে পড়ার ব্যাপার ঘটলো, এবং যেটা কোনো কারো ঠিক সেভাবে মাথা ব্যথা নেই, কারণ আমরা ধরেই নিই গান বাজনা ইত্যাদি হলো গিয়ে সংস্কৃতি। সংস্কৃতি যে কি সেটা নিয়ে মানে আমরা ভাবছি না, জানি না কোথায় গিয়ে দাঁড়াবো। তা এই ভাবনাগুলো মনে হয় বারবার। গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন। আমার মনে হয় এই সংস্কৃতির ব্যাপারটা নিয়ে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেটা আঘাত এসছে, এটা নিয়ে আমার মনে হয় আমাদের সবারই সরব সোচ্চার হওয়া উচিত।
এবং যেখানে যেখানে আমাদের দাবিগুলো পেশ করা উচিত এবং এটার একটা বিকল্প পথ অবশ্যই খুঁজে বার করা উচিত। এইভাবে সংস্কৃতিহীনভাবে একটি জাতি বেশি দিন চলতে পারে না, এবং তাহলে আমরা যার বিরুদ্ধে লড়াইটা করছি তাদেরকে মাঠ আসলে খালি করে দেওয়া হয়, শূন্য করে দেওয়া হয় আর কি। সেটা আমাদের করা একেবারেই উচিত হবে না। সেই জন্যই হয়তো বিস্তার তার সীমিত সামর্থ্যে এই কাজগুলোর আয়োজন করছে। অন্তত কিছুটা হলেও যদি আমরা আমাদের ভাবনাগুলো, চিন্তাগুলো ছড়িয়ে দিতে পারি। যাই হোক, আমরা আমাদের মূল অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি, এবং শুরুতেই আপনি আপনার জীবনের, চলচ্চিত্র জীবনের শুরুর গল্পটা শুনতে চাইবো। কিভাবে আপনি এই জগতে প্রবেশ করলেন ওই সময়ে? তখন একজন নারী হিসাবে এমনিতেই ঘরের বাইরে যাওয়াটা ছিল অনেকই একটা কঠিন বিষয়। সেই জায়গায় আপনি চলচ্চিত্র আন্দোলন, তার সঙ্গে যুক্ত হলেন, ধীরে ধীরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও নিজেকে জড়িয়ে ফেলেন। ওই শুরুর গল্পটা একটু বিস্তৃতভাবে শুনতে চাই আপনার কাছ থেকে। শুরু তো সবার আগে একটা কথাই, সেটা হলো গিয়ে শুরুটা কিন্তু মুক্তিযুদ্ধে। সত্যি কথা বলতে কি, ওটা যে সাহস জুগিয়েছিল, এটা মনে হলো যে তখন যা স্কুল শেষ পর্বে পরীক্ষা দেয়া হলো, কিন্তু মুক্তিযুদ্ধের পরে সেই যে একটা ওই যে সাহসটি ওই সময় যেটা পেয়েছিলাম, ওই যুদ্ধই আমাদের মধ্যে ওই চেতনাটা প্রচন্ড ভাবে স্ট্রং, মানে শক্তিশালী করে তোলে যে আমিও মুক্ত হব। এই যে মুক্ত নারীর ভাবনাটা, এবং কলেজে ঢোকা, একা একা বাসে করে যাও, হোলি ক্রসে করতাম আমি, বাড়ি থেকে, আমাদের পুরনো ঢাকার বাড়ি, ওইটাই কিন্তু শেখালো। আমার মনে হয় যে অনেকখানি সাহসী করে তুলেছিল, এবং মনে হলো যে না, আমার তখন অর্থনৈতিক জায়গাটাও তো আমাদের একদম নতুন করে শুরু করতে হচ্ছে, কঠিন সময়। ও তখন নিজে আয় করব, টিউশনি, এই বিষয়গুলো, এই যে আত্মনির্ভর হওয়ার যে প্রবণতাটা, ওইটা থেকেই কিন্তু নতুন করে একটা দৃষ্টিভঙ্গি শুরু হলো, দেখার চোখটা খুলে গেল। মনে হলো ছবিগুলো যেভাবে দেখছি, আমিও এমন কোনো কাজ করব না, এমন কোনো কাজ চাই যে কাজে ভিন্নতা আছে। চলচ্চিত্র নির্মাণের কথা ভাবিনি, অত সাহস তখন হয়নি ওইভাবে, কিন্তু ইচ্ছেটা জেগেছিল যে অন্য কোনো ধরনের কাজ করব। এভাবেই ছবি দেখাটা ছিল বাড়িতে ভীষণ। হ্যাঁ, কিছু জানতে, মানে যেটা হলো গিয়ে যে রেগুলার ছবি দেখতাম আমরা, এবং সেই সময় চমৎকার চমৎকার কিছু ফেস্টিভ্যাল হয়েছিল। ইস্ট ইউরোপিয়ান ছবি আসা শুরু করলো হলে, রাশিয়ান ছবি আসতে শুরু করলো, অনেক কিছু আসলো। এটা কিন্তু জানালাটা খুলে দিল। এর মধ্যেই ওই টিউশনি করার নাম করে কাজ পেয়ে গেলাম সচিত্র সন্ধানীতে। সেই সুযোগে খসরু ভাইয়ের সঙ্গে আলাপ। খসরু ভাই বললো, মানে মোহাম্মদ খসরুর কথা বলছি, যে এই মেয়ে, তুমি তো বেশ লিখছো। বেলাল চৌধুরী আমাকে ধরে হাত হাত ধরে বলতেন যে তুমি, উনি উনি আমাকে, আমার মেন্টর, লিখতে শিখিয়েছেন বলে। এবং সেই সময় বলেছিলেন যে ফিল্ম রিভিউ গুলো তুমি লিখবে। ওই ছোটখাটো যা কিছু লিখতাম, ওগুলো খসরু ভাই পড়ে বললো, এই তুমি ছবি দেখতে আসবে। এই চলচ্চিত্র সংসদ আজ সঙ্গে যুক্ত হওয়া, এর পরের বছরই কোঅপ্ট করে নিলেন তানভীর মোকাম্মেল, মানজারে হাসিন মুরাদ এবং আমার। এই 1977-এ আমরা একসঙ্গে ঢুকলাম, তারপরে শুরু হলো। হ্যাঁ, তো হ্যাঁ, এটা গল্পটা বেশ মানে মজার গল্পই আসলে, যে লেখালেখি সূত্রে, ছবি দেখার সূত্রে সেখান থেকে আন্দোলনে জড়িয়ে পড়লেন, এবং সেই যে জড়ালেন, আর তো পেছন ফিরে তাকাতে হয়নি, সামনে হ্যাঁ, এগিয়ে গেছেন। কিন্তু সে এগিয়ে যাওয়ার পথ পরিক্রমাটাও আমরা একটু জানতে চাই বিস্তৃতভাবে, কারণ এটা দীর্ঘ একটা যাত্রা, দীর্ঘ একটা অভিজ্ঞতার সঞ্চয় ঘটেছে আপনার। অনেক বাধা বিপত্তি, চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, প্রাপ্তি অপ্রাপ্তি, এবং সব মিলিয়ে আপনার যে অভিজ্ঞতা ঝুলিতে যা জমা পড়েছে, তার একটা যদি সার্বিক সালতামামি আমাদের সঙ্গে দিতেন আপনার চলচ্চিত্র যাত্রার। সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে যে আমরা যখন ছবি, মানে ফিল্ম যখন এক একটা রিভিউ করছি, চলচ্চিত্রের সবকিছুর পরে আমরা যেটা কাজটা করতাম হলো কি, যে স্টাডি সার্কেল হওয়া দরকার। তখন তো স্টাডি সার্কেলের ঝোঁক হয়েছিল, এবং সেই প্রথম বোধহয় উপলব্ধি ওই ছবিগুলো দেখার পরে, এবং লেখালেখি একসঙ্গে বসে আড্ডা দেয়া। তারেক মাসুদ তখন ও ক্যাটওয়া করে,
টেলিভিশন দিয়ে। ওই সুবাদে বুঝে গেছিলাম চলচ্চিত্র আসলে পাঠের ব্যাপারে বটে। চলচ্চিত্র শুধু দেখলাম এবং সেটা নিয়ে রিভিউ করলাম তা নয়, আমাকে সেটা বুঝতে হলে পারে ওটারও একটা পর্যায়ক্রমিক পাঠ আছে। এই পাঠ, চলচ্চিত্র পাঠের ব্যাপারটা বোঝার পরে আমাদের কিন্তু আমরা ঠিক করলাম যে স্টাডি সার্কেল করবো। এই স্টাডি সার্কেলের সূত্রে অনেক রকম ভাবনাই হতো। তখন তো ফেস্টিভ্যাল হয়, নানা ধরনের ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হওয়া যাওয়া। ভারত থেকে আসলেন পুনের আমাদের সতীশ বাহাদুর কিউরেটর ছিলেন, উনি যখন আমাদেরকে ক্লাস নিলেন এটা সেটা কিন্তু চোখ খুলে দিল। একেবারে রিগোরাস, মানে কাকে বলে, যেভাবে উনি ক্লাস নিয়েছিলেন, পথের পাঁচালী 9 বার দেখা, মানে সেটা একটা ব্যাপার ছিল বটে। অনেক রকমের ছবি দেখালেন, সেই প্রথম কুরোসাওয়া থেকে আরম্ভ করে ফেলিনিকে ভেঙে চুরে বোঝার চেষ্টা। তারপরে তো নানা রকম আন্দোলন, আবাগাজ কাকে বলে, বেরিতে কাকে বলে, এরকম নানা রকম, মানে একের পর এক জানালা খুলে যাচ্ছে। কিন্তু যেটা হলো যে জানালা খুললো ঠিকই, কিন্তু আমার তো মানে যাকে বলে যে একটা নির্মাণের প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে না। তো সে সময় তানভীর একটা বলা যায় যে একটা এক ধরনের কোন একটা আলোচনায় বললো যে আমি একটা ছবি করব, টাকা কোথায়, একটা কালেকটিভ করা হবে, কোঅপারেটিভ করা হবে। খসরু ভাই বললেন আচ্ছা ঠিক আছে, কোথা থেকে, উনি তো একদম মানে গিয়ে বলে কি ঠিক আছে তাহলে সিনসিয়ারলি সিরিয়াসলি দেখো। এই করতে গিয়ে হুলিয়া মানে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, তখন স্ক্রিপ্ট লেখা হলো, হয়ে গেছিল আগে, তানভীর আগেই করে রেখেছিল, কিন্তু করবে ওই ডিটারমিনেশনটা সেই মুহূর্তে ছিল না। তারপর সেই যাই হোক আমরা লোকেশন একসঙ্গে দেখতে যাই সব, মানে সবাই এই করে করে যখন শুটিং শুরু হলো আনোয়ার ভাই সবাইকে পাচ্ছে, এবং সবারই বোধহয় 1 মিনিট 2 মিনিট করে অংশগ্রহণ ছিল ওই ছবিতে। আর ফরিদি, তারপরে নূর ভাই তো ছিলেন, হুমায়ুন ফরিদি, এছাড়া আলী জাকির, কে না ওখানে, যে অনেকেই হয়তো আমাদের মধ্যে নেই এখন। এমনকি যে ছোট লাবণী, যাকে বলে যে সরকার কবিরুদ্দিনের মেয়েটি, যে ছোট বোন হিসেবে অভিনয় করেছিল নূর ভাইয়ের, সেও নেই, সেও হারিয়ে যাচ্ছে। যাই হোক ওই সময়ে এই সবার প্রত্যক্ষ অংশগ্রহণ এবং ওই যে একটা ক্যামেরা কিভাবে কাজ করছে দেখা, এগুলো, তারপরে সব এই শর্ট ডিভিশন, এই প্রথম আর কি একটু ভেঙে চুরে বোঝা, সেই মনে হলো যে না আর এগোতে হবে। তারপরে তো একটা ফেস্টিভ্যালে 1990-তে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, তারেক এসছে, তখন তারেক চলে গেছিল আমেরিকায়, নিউ ইয়র্ক থেকে ফিরেছে একভাবে এসে, ওই যখন সেবার সাবিয়া সুমার এবং বাসুদা যোশী এসছে কলকাতা ভারত থেকে। ন্যাচারালি ওখানে বলছি যে সব আচ্ছা, পাকিস্তান থেকে সাবিয়া সুমার এসছে, উপমহাদেশের দুটো দেশের প্রতিনিধি আছে, আমাদের নারী প্রতিনিধি কই? তা আমি তো বসে বসে যে স্ক্রিপ্ট লিখতাম, আমি গেছি ভালো মন নিয়ে, যাওয়ার সঙ্গে ফেস্টিভ্যাল ভেন্যুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক লাইব্রেরি ভেন্যুতে তারেক বলে এই যে কালপ্রিট আসছে, ধরো ওকে। কি ব্যাপার? বলে কি তুমি তোমার স্ক্রিপ্ট বের করো। আমি কিসের স্ক্রিপ্ট? বলে কি না কত তো স্ক্রিপ্ট লিখো, সারাদিন তো ছবি বানাচ্ছ মনে মনে, কত, চলো বানাবে এবার। তখন যাওয়ার আমাকে সোজা টেন্টে নিয়ে গেল, টেন্টে বসেছিলেন সালাউদ্দিন জাকি, তারপরে বেবি ইসলাম, আবুল খের এবং আরো অনেকে ছিলেন, মুস্তফা মনোয়ার, সবাই। বলে যে এই যে কালপ্রিটকে ধরে নিয়ে এসছি, এই যে আপনার মেয়ে খুঁজছিলেন, একে বলেন ছবি টবি বানাবে নাকি। তারপরে আমি হাসছি, আমি অত সিরিয়াসলি না নিয়ে আমি বলছি যে হ্যাঁ নিশ্চয়ই বানাবো, কেন বানাবো না ইত্যাদি। যখন সত্যি সত্যি রাকি ভাই বললেন যে স্বামী বানাবে, সত্যি বানাও, বানায় ফেলো তো। রবি ভাই বলে কি যদি সত্যি বানাও তাহলে আমি আছি তোমার ক্যামেরায়। তা এইরকম ভাবে আর কি তখন
অগত্যা এটা একটা আধ ঘন্টার গল্প ছিল। ওই যে ছবিটা সে, ওটার নাম ছিল কেউ না দিয়েছিল, কিন্তু অত ভেবে চিন্তে দিই, সেটাই সে হয়ে গেল তৃতীয় মানে পক্ষ আর কি, মানে থার্ড পার্সন। তা এই তখন ওই ঘুরে ঘুরে সালাউদ্দিন জাকি বললেন, আমি বললাম যে আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে করবো। তখনকার যা থাকে যে কতগুলো যে অবসেশন, তা বলে যে কোথা থেকে জোগাড় করবে এখন, কারণ তখন কিন্তু স্টক শেষ হতে শুরু করেছে, মানে সাদা কালো নির্মাণ কমে গেছে, কালারটা সহজলভ্য। সেই সময় নানাভাবে দেখা গেল যে সেই নানা জায়গায় ঘুরে ঘুরে আমাদের স্টক জোগাড় করে দিলেন সালাউদ্দিন জাকি। বললেন আমার মনে আছে চাষী নজরুল ইসলাম এসেছেন, মানে যে এই যে ফিমেল ডিরেক্টর না, বলে যে এখনই ওকে দেন। বীর ভাইকে নিয়ে যখন দেখাতে নিয়ে গেছে, লোকেশন আমারই ছিল, বলে কি তোর কি মাথা খারাপ, এই জায়গায় আমি 35 এর ক্যামেরা বসাবো, এইটুকু ডেপথ অফ ফিল পাবে না, কোথায় কি হবে। আমি বললাম বীর ভাই এটা ছাড়া আমি এখানেই করবো, কিন্তু বীর ভাই তো বীর ভাই, উনি ঠিকই লেন্স ম্যানেজ করে ওই ছবি করলেন। দুদিনের শুটিং ছিল, মানে আধ ঘন্টা বলা যায় যে যতক্ষণ না সন্ধ্যা, কারণ এটা একটা বাড়িতে, কারণ মানে পাপড়িন নাহারদের বাড়িতে এটা চলছিল, সাদুজ্জামানের স্ত্রী পাপড়িন নাহার। সেখানে ওদের বাড়িতে ন্যাচুরালি ওরা সবাই হাত পা গুটিয়ে মানে সন্ধ্যা অবধি আমাদেরকে জায়গা ছেড়ে দিত। দুদিনই করতে পেরেছিলাম, কিন্তু কথাটা হলো গিয়ে যে ওই দুদিনের মানে যে দিনের বেলাটা, তার মধ্যে 10 বার অন্তত লোডশেডিং হতো সেই সময়, তার মধ্যে ছবি করা হলো। তারপরে একটা প্যাচ ওয়ার্ক ছোট্ট ছিল, কারণ বেবি ভাই যখনই বদলাচ্ছেন রিল গুলো, হাত দিয়ে বলেন হায় হায় শামীম যদি না আসে আমাকে বকিস না। কেন বলে জানিস আঠা আঠা হয়ে গেছে, মানে ফাঙ্গাস পড়েছে। এবং অনেক ছিল যখন আমরা এডিটিং এ বসেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, নূর নবী ভাই ছিলেন হলো কি ইয়েতে মানে এডিটিং এ, এই টাইম বেকে কাটছেন যখন, তখন দেখা যাচ্ছে উনি বলছেন যে ভালো ভালো অনেক সব ফেলে দিতে হচ্ছে। ছবিটা তো হলো, ছবিটা তো শেষ হলো, শেষ পর্যন্ত বোধহয় 7 মিনিটে গিয়ে গড়িয়েছিল বোধহয়, না 7-8 মিনিট, 8 মিনিট। আমরা ছবিটা দেখেছি নিউ ইয়র্কে বসি, তারেক সেই ঢাকা থেকে ফেরার সময় কপি নিয়ে গিয়েছিল, আমরা হ্যাঁ সেখানেই হ্যাঁ, দেখেছি। এবং ছবিটা একটা অসাধারণ ছবি আমার বিবেচনা, এখনো আমি বলবো। এবং এই প্রজন্ম যদি না দেখে থাকে এবং ছবিটা যদি থাকে আপনার কাছে, এটা প্রদর্শনের ব্যবস্থা করা উচিত। ইউটিউবে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আপনি চাইলে আমাদের সে চ্যাট তারেক চ্যাট মাসুদ দিলে চ্যাট আসবে। চ্যাট বক্সে আমাদের, আচ্ছা ঠিক আছে। তো আপনি একটু দ্রুত যদি আপনার বাকি পূর্ণাঙ্গ ছবিগুলোর প্রেক্ষাপট যদি আচ্ছা দ্রুত একটু খুব, বলে হ্যাঁ দিতেন আর কি। জাস্ট এটা এটা ওইটা বললাম এই কারণে যে ওইভাবেই আর কি, রসি না বললে পরে ওইটার মজাটা পাওয়া যাবে না। এনিওয়ে সেই শুরু হলো 93-তেই, কিন্তু আর একটা কাজ চলে আসলো না, এটা 91-তে করা, 93-তে তখন কিন্তু ফতোয়া জারি হচ্ছে বিভিন্ন জায়গায় এবং মেয়েরা আত্মহত্যা করছে, বেশ কয়েকটা ঘটনা ঘটলো আত্মহত্যা। তো তখন আইন ও সালিশ কেন্দ্র থেকে শাহিন আক্তারকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় এগুলোর উপরে কভার করতে। ও কিছু, তখন তো আমাদের এত এত স্লিক এত চমৎকার ডিজিটাল ক্যামেরা নেই, আমরা তখন কাজ করি হলো গিয়ে একটু, এটা না বললে হবে না, সেটা হলো গিয়ে যে ভিএইচএস বিয়ে বাড়ির ক্যামেরা, তার রেজলিউশন ভয়াবহ, দেখলে পরে মনে হয় রঙের কোনো তাল মাথা নেই, ওই কালার ব্যালেন্স করার সুযোগ কম। সুতরাং ওইভাবে আমরা ওই ওই ছবিটা হলো, ওটাই কিন্তু পুরস্কার পেল পরে। ওটার নাম ছিল গ্রহণকাল। এবং গ্রহণকালটা ওখানে আমরা তখনই আমরা যখন ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর ধারায় যাচ্ছি, আস্তে আস্তে বেরিয়ে আসলো কেঁচো খুঁড়তে সাপ আরো, এবং তারই উপরে নির্মাণ ছবিটা, ওটা বেস্ট অ্যাওয়ার্ড পায়, বেস্ট ভিডিও অ্যাওয়ার্ড 94-তে। এরপরে যেটা হয় যে আমি ওই সূত্রেই তখন 95-এ 95-তে কিন্তু নারী বেইজিং কনফারেন্স হচ্ছে, সেই সুবাদে অনেক নারী এখানে একটা উপ কমিটির একটা আলোচনা হয়, সেখানে ওই যুদ্ধ শিশুদের প্রসঙ্গ উঠে আসে।
যুদ্ধ শিশু মানে কি, তখন আমরা আমরা যুদ্ধ শিশু বলার আগে এটা বলা দরকার, খুব জরুরি, কারণ এটার সাথে কেন আমার অনেক কিছু জড়িত। সেটা হলো গিয়ে যে বলা, তখন আমরা দাবি করেছিলাম যে পাকিস্তান যে আমাদের নারীদের ধর্ষণ হয়েছে যে যুদ্ধের সময়, তাদের এটার জন্য ক্ষমা চাই আমরা। তা নারীরা বললো, পাকিস্তান থেকে যে মেয়েরা এসেছিল এখানে অংশগ্রহণের, বিশিষ্ট অনেকেই ছিলেন, তাদের মধ্যে বলা হলো যে তোমরা কিছু নমুনা মানে আমাদেরকে কিছু কেস স্টাডি পাঠাও। করতে গিয়ে আর পাওয়া যায় না কাউকে। আমরা জানি, অথচ তারা তো ঠিক সেই ওইভাবে বলতে চান না, ঠিক ওইভাবে আসেননি। 92-তে যেটা হয়েছিল যে যারা এসছিলেন গণ আদালতে অংশ নিয়েছিলেন, তাদেরকে পার্সিউ করা হলো যে তাদেরকে কিছু পাওয়া যায় কিনা। কিন্তু তাতে তো শুধু হবে না, অ্যাপলজির জন্য তো আমাদের কয়েকটা দিতে হবে। এই করতে করতে আমরা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে পাই। এটা আইন ও সালিশ কেন্দ্র থেকে যখন ক্রনিকল করা হয় ওনার বিষয়টি, ওইটা কিন্তু একটা পোক্ত শক্ত, এবং উনি যেভাবে সেটা ব্যক্ত করেছিলেন, প্রাথমিকভাবে অনেক জড়তা ছিল, তারপরে যখন বলেছেন তখন আমরা সবাই কেঁদেছি। সেই থেকেই মনে হলো যে যুদ্ধ শিশু নিয়ে বা এই ইস্যুটা নিয়ে আমি কাজ করব। এই ব্যাপকভাবে তখন কাজ করতে গিয়ে চোখ খুলে গেল যে কি ম্যাসিভলি এটা নারীরা আক্রান্ত হয়েছিল আমাদের এখানে। হ্যাঁ, এবং আমরা কেউ কেউ বলেনি, এবং মেয়েদেরকে গ্রহণ করা হয়নি বাড়িতে। এই যে পরিত্যাজ্য, প্রত্যাখ্যান, এগুলোর মাধ্যমে যে মেয়েরা গেছে, মনে হলো আমি এটা নিয়ে ছবি করতে চাই। ইতিহাস কন্যা লিখলাম 98-এ ইতিহাস কন্যা, এবং পরে মনে হলো যুদ্ধ নিয়ে আরো ছবি করবো। এটারও একটা ইতিহাস আছে। আমি তার আগে আমার মনে হয় কিছু বলতে চাই। কিছু বলার আছে কি? না, আগামী দুটো ছবি, পরে দুটো ছবি সম্পর্কে সংক্ষেপে বললে আমরা পরে বাংলাদেশের ছবি বিষয়ে আপনার যে মতামত অভিজ্ঞতা গুলো আচ্ছা, শুনতে ঠিক চাইবো আর আছে, কি। তাহলে আমি ছোট্ট করে করে শেষ একটু করে বলবেন। দিচ্ছি। সেটা হলো গিয়ে যে এরপরে যখন করতে, আমার মনে আছে যে ইতিহাস কন্যা যখন হলো, যেমনই হোক না কেন খুব আপ্রোর, মানে কারণ তখন পাকিস্তান নিয়ে খুব একটা, মানে মিরপুরে, মিরপুর বলছে না, আমি বলছি যে খেলার সময় পাকিস্তান ফ্ল্যাগটাও অনেকে তুলছে তখন, মানে পাকিস্তানের পক্ষে হইচই হচ্ছে। এটা আমাদের অনেকের জন্য খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, নিতে পারতাম না। তা তখন যেটা হলো যে মনে হলো যে ইতিহাস কন্যাটা যখন করি, ওইটার একটা প্রচন্ড সেজন্য আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর সব দুর্বলতা ছাপিয়েই মানে বিভিন্ন জন খুব লিখেছিলেন এটার পক্ষে। তা আমার সেই সময় 21-80 করছে, এবং মাহমুদ সাহেব আমাকে ডেকে নিয়ে গেলেন যে তুমি আসো, আমাকে তোমার ছবিটা দাও। আর তোমাকে একটা অনুরোধ করি, সবাই তো মুক্তিযুদ্ধ দেখেন, তুমি এই মুক্তিযুদ্ধের এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে তুমি এর পরেরটাও আমাকে কথা দাও যে মুক্তিযুদ্ধ ছবি হবে। ওনাকে কথা দিয়ে এসেছিলাম, এবং ওনার আপনি 21-এ আসবে তখন। মাহমুদ সাহেব বলতে কার কথা বোঝাচ্ছেন? আমি বলছি হলো মাহমুদ, যিনি প্রথম 21-এ টেলিভিশন যার ইয়ে দায়িত্ব, মানে উনি আচ্ছা আচ্ছা, ছিলেন মূলত ওকে, কান্ডারি। ঠিক আছে। ওনার ফরহাদ মাহমুদ পরে দায়িত্ব নিয়েছিল, পরে তো ওনার হাত থেকে চলে যায় টেরেস্ট্রিয়াল ইত্যাদি নানা অজুহাতে। ওটা বাতিল করে দেওয়া হয়, ভেঙে চুরে দেওয়া হয় তার অফিসটা। তা উনি তখন বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে প্লিজ ছবি করো। আমি তার আগে এমনি খুব সেলিনা পারভিনকে নিয়ে ভাবছিলাম, কারণ আমরা তখন 94-তে আরেকটি কাজ করেছিলাম যেটা ওয়ার ক্রাইমস ফাইল নামে, এবং এটা ইনভেস্টিগেশনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আমরা। ওই সময় ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর মাধ্যমে আমাকে যে কাজগুলো, আমি আবার অনুবাদও করতাম হাতে হাতে, খুব ক্ল্যান্ডেস্টাইন, মানে খুব চুরি করে এগুলো কাজ করতে হতো লুকিয়ে, কারণ সময়টা ভালো ছিল না তখন, প্রচন্ড সোচ্চার জামাত শিবির সেই সময়। আর এটা যখন করি তখন সেলিনা পারভিনকে নিয়ে আমাদের একটা আলাদা কাজ করতে হয়েছিল, টেস্টিমনি হিসেবে এসেছিল। এই বায়োপিক করলাম শিলালিপি ওনাকে নিয়ে। এরপরে থেমে যেতে হয়েছিল, ওটাও খুব একটা বেশি দেখানো সম্ভব হয়নি। এবং যাওয়ার পরে পরে পূর্ণদৈর্ঘ্য হয়নি, কিন্তু আমার
অসংখ্য মুক্তিযুদ্ধ ছাড়াও আরো নারী ইস্যুতেও আমি কাজ করেছি অনেক। সেই সময়ে ছবি করেছিলাম ইয়ের জন্য, মানে মাছরাঙা, যমুনা, বীর থেকে বীরাঙ্গনা। সেই সময় সাইদা আপা থেকে, সাইদা খানম থেকে আরম্ভ করে ফেরদৌসী প্রিয়ভাষিণী, তারপরে বাপ্পা মজুমদারের, মানে ইলা মজুমদার, ওনার শিশুটি ওনার হাত থেকে ছুটে গেছিল, মেয়েটিকে আর কোনোদিন পাননি। ওরা যখন পালাচ্ছেন, পাকিস্তানি আর্মিরা পেছনে, এটা জিঞ্জিরা অপারেশনের সময় তাদেরকে পালাতে হয়েছে, শিশুটি তার হাত থেকে চলে যায় আর কোনোদিন ফিরে পাননি। তার ওই 10 বছরের মেয়েটি মিতু, তো ওনার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে আমি বোধহয় ওনার ইন্টারভিউ নিয়েছিলাম। তো এই দুর্লভ 71-এর মায়েরা, এই নাম দিয়ে অনেকগুলো এগুলো করা হয়েছিল, কিন্তু ওগুলো তখন যেহেতু মাছরাঙা বা যমুনার কল্যাণে করা, সে কারণে ওদের কপিরাইট ওদের কাছে রয়ে গেছে, কিন্তু করতে পেরেছিলাম। তারপরে রিনা ব্রাউন, না একটা ছবি করি, সেটা এখনো শেষ হয়নি। আশা করি এত 10 বছর 12 বছর পর আমি আবার করবো ওই বাকি অংশটা, নারী ইস্যুতে বিশেষ করে এটা ছিল। এটার নাম ছিল হলো কি কালপুরবী। আর পরে রিনা ব্রাউনটা অনুদানের জন্য দিয়েছিলাম, পেয়ে গেলাম, করলাম, কিন্তু গল্প বদলে দিতে হয়েছিল অনেকটা। এই পর্যন্ত বলতে পারি। হ্যাঁ, না ভালোই হলো, একটা সামগ্রিক ধারণা পেলাম। আপনার মাঝখানের ওই কাজগুলো সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না, আর সেটাও জানা গেল। এবং আরো একটা ছবি যে আমরা পেতে যাচ্ছি অচিরেই, সেটাও একটা আশাব্যঞ্জক খবর। তো আমরা এবার আলোচনাটাকে আপনার ব্যক্তিগত পরিমণ্ডল ছাপিয়ে একটু বৃহত্তর পরিমণ্ডল, যে বাংলাদেশের ছবি নিয়ে একটু কথা বলি। আপনি যেহেতু ছবির ভেতরের জগতের মানুষ, অনেক কিছু দেখেছেন এবং নিজেরও নানা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের বাংলাদেশের ছবি এই মুহূর্তে কোথায় আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কতটুকু তার অর্জন হলো, কোথায় তার সম্ভাবনার উজ্জ্বল ক্ষেত্রগুলো, কোথায় তার দুর্বলতার জায়গাগুলো, তো সামগ্রিক নির্মোহ মূল্যায়ন যদি আমরা পাই, তাহলে আমার মনে হয় যে পরবর্তী প্রজন্মের যারা ছবি বানাতে আসছে তারাও বুঝতে পারবে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের পায়ের তলে মাটিটা কতটা শক্ত আর কি। আপনার কাছ থেকে একটা বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্রের অবস্থান বিষয়ে একটা পর্যালোচনা চাইছি। আমার একটা জিনিস মনে হয় কি, সেটা হলো কি, আমার এটা একান্ত আমার ভাবনা, এটা আমি অন্য কাউকে কোট করছি না। এটা হলো গিয়ে যে দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে থাকতে থাকতে, এবং যেটা হলো গিয়ে যে নিজেও যখন সাংবাদিকতা করেছি, রিভিউ লিখেছি, সেই সময় আমার একটা জিনিস বারবার মনে হয় যে যেখানে অনেক রকমের ছবি আসে না বোধহয়, সেখানে নিজস্ব একটা স্টাইলে ছবি করা যায়। আমাদের এখানে আমরা এতই প্রভাবিত বাইরের ছবি থেকে, নিজেদের আমার মনে হয় না যে ভাবনা চিন্তাগুলো কোনো, ডেফিনেটলি আমি স্বীকার করি যে পশ্চিম থেকেই তো পাওয়া, ফিল্মের যাত্রা শুরু, সেই অর্থে যদি বলি সব মানে সেখানে যে মুভমেন্ট গুলো হয়েছে, যে আন্দোলন গুলো হয়েছে, সেটা আভাগার্ড বলি, বিভিন্ন প্রতিক্রিয়া, যে আমি এভাবে নয় ভিন্নভাবে বলতে চাই, আমরা সিনেমা ভেরিতে বলি, বা অন্যান্য যা কিছু হয়েছে, যে আন্দোলনগুলো হয়েছে বিভিন্ন সময়, এগুলো ছবিগুলো এসছে। আমরা যারা এই ছবিগুলোর সঙ্গে কাজ করেছি, যারা না ভেবে কাজ করেছেন বা অতটা না বুঝে, তাদেরটা ভিন্ন একটা সময় ছিল, তারা নিজের ভাষায় কথা বলেছেন, নিজেদের মতো করে দেখেছেন, এবং একটা মোটামুটি যে 3 অ্যাক্ট প্লে যাকে বলে থাকি আমরা সাধারণত, একটা ছবি, সে অ্যারিস্টটলিয়ান 3 অ্যাক্ট প্লে, এখন যখন ভেঙে বলতে হয় ছাত্রদের, তখন বুঝিয়ে বলতে হয় যে সূচনা, তারপরে কিভাবে ক্লাইম্যাক্সে যাচ্ছে, এবং একটা শেষমেশ একটা রেজলিউশন। এই যে ধারাটা, এই ধারাতে সুন্দর সুন্দর গল্প দিয়েছেন যারা 60s এর আন্দোলন, মানে বিভিন্ন সময় দিয়েছেন, কাজ এসছে, যেগুলো আমরা এখনো বলি যে উজ্জ্বল একটা অধ্যায়, এইভাবে দেখি। পরে যখন যারা এসছেন, তারা কিন্তু বুঝে শুনে, যারা বিশেষ করে আমরা যারা চলচ্চিত্র পাঠের মধ্যে দিয়ে
এসেছি, তাদের কিন্তু সবসময় সংশয় সংকল্প সদা টলে। এই কারণে যে এটা আভাগার্ড স্টাইল বা কিভাবে করব, এই এই জায়গায় কোথায় যেন একটা ছেদ পড়েছে, আমি জানি না, আমার নিজের বক্তব্য এটা। সে কারণে আমরা we are torn between two sides. বাণিজ্য সফল হতে হবে, অবশ্যই বাণিজ্য সফল হতে হবে, কেউ অস্বীকার করে না। যে হ্যাঁ, একটা পুঁজি বপন করা হচ্ছে, নিয়োগ করা হচ্ছে, এবং সেটার একটা সবাই চাচ্ছে যে এটা মানে ডেফিনেটলি এটার আউটকাম আসুক, এর একটা ইট মাস্ট রিপ হারভেস্ট, এই ধরনের একটা ব্যাপার হবে। কিন্তু আমাদের মাথায় রয়ে গেছে আভাগার্ড আর স্টাইল। ওখানে আমরা সেগুলো যখন প্রভাবিত করে এবং সেই ধারায় যখন আমরা কথা বলতে যাই, ছবি চলচ্চিত্রের ভাষার হয়ে উঠতে চায়, তখন কিন্তু দেখা যায় দর্শক অনেক সময় দেখা যাচ্ছে সুষ্ঠু এবং সুস্থ ধারার চলচ্চিত্রের যে জায়গাটা আমরা তৈরি করতে চাই, সেই তার মধ্যে আমরা পড়ে যাই। এখন বাণিজ্যিক ছবি এবং এটার এখনো টাগ অফ ওয়ারটা এখনো শেষ হয়নি। আর এখানে আরো বিভ্রান্ত হলো গিয়ে, আমি এটা বলবো, সেটা হলো গিয়ে সাংবাদিকতা। আমরা তবুও কিছু ভালো রিভিউ পেতাম আগে, এখন যেটা শোবিজে চলে গেছে। এই বাণিজ্যিক ব্যাপারটা যখন ছবির ক্ষেত্রে এসছে, ছবির ক্ষেত্রে যখন এসছে, তখন কিন্তু দেখা এই দ্বন্দ্বগুলো সৃষ্টি হয়েছে, এবং আমার এটা নিয়ে ব্যাপক মানে আমি বিরূপ কিছু মন্তব্য চলে আসছে আমার। এই জন্য যে আমি মনে করি যে এই যে একটা আলাদা সাংবাদিকতা ছিল এখানে, কিন্তু মাস কমিউনিকেশন বা এটা এই জায়গায় আমরা কিন্তু আটকে যাচ্ছি। সেটা হলো গিয়ে যে মানে মিডিয়ার প্রভাব এবং প্রিন্ট মিডিয়া এবং অডিও ভিজুয়াল, যে এটার খুব একটা মানে খুব ভাষা সারফেস টাচিং একটা ব্যাপার আছে। আমরা যতটা বুঝতে পারলাম যে বাংলাদেশের চলচ্চিত্রের অঙ্গনটা ঠিক যতখানি আকাঙ্ক্ষিত ছিল আপনার কাছে বা আমাদের অনেকের কাছে, ঠিক সেই জায়গায় যেতে পারিনি এখনো অব্দি, এবং এখন একটা দ্বিধা দোলাচল রয়ে গেছে। শিল্প ছবি, বাণিজ্যিক ছবি, মূলধারার ছবি, বিকল্প ছবি, ব্যাপারগুলোর ভিতরেই আমরা এখনো ঘুরপাক খাচ্ছি। এবং এইটার ক্ষেত্রে যেখান থেকে আমরা একটা পেতে পারতাম, আসার জায়গা হতে পারতো যে চলচ্চিত্র সমালোচনার যদি একটা সুস্থ সংস্কৃতি গড়ে উঠতো, তাহলে হয়তো এখান থেকে আমরা একটা পথ নির্দেশনা খুঁজে পেতাম। তরুণরা এবং যারা নতুন করছে হয়তো একটা দিক নির্দেশনা পাওয়া যেত। সেটাও পাচ্ছি না বলেই হয়তো আমাদের চলচ্চিত্র নির্মাণ এবং চলচ্চিত্রের সঙ্গে দর্শকদের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে, আমি বলবো। আপনার কথা আমি কিন্তু বুঝতে পেরেছি। কিন্তু এটা গেল একটা দিক, যে চলচ্চিত্র নির্মাণের ব্যাপারটা। কিন্তু চলচ্চিত্র নির্মাণটা তো শুধুমাত্র মুদ্রার একটি দিক, অপর দিকটা তো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু চলচ্চিত্র একটা বিশাল মাধ্যম, এর সঙ্গে বহু কিছু জড়িত। এর সঙ্গে আপনি বললেন বিনিয়োগ, বিপণন, এর সঙ্গে পরিবেশনা প্রথা, প্রযোজনা, দেশের চলচ্চিত্র দেখানোর জায়গাগুলোর কথা, ইত্যাদি অনেক কিছু জড়িত। সেটাকে আমি বলতে পারছি একটা ম্যাক্রো, অর্থাৎ বৃহত্তর চলচ্চিত্রিক পরিমণ্ডল। সেই পরিমণ্ডলটাই বা কতটা গড়ে উঠেছে আমাদের দেশে, বা কতটা পেশাদারিত্ব জায়গায় যেতে পেরেছে, যার উপর ভর করে আমাদের শিল্পীরা, চলচ্চিত্র শিল্পীরা বা নির্মাতারা একটু দীর্ঘ যাত্রার স্বপ্ন দেখতে পারবে, বা একটা তার একটা কাজের ক্ষেত্র বিষয়ে একটা আস্থার জায়গা খুঁজে পাবে। সেই পরিমণ্ডলটা বিষয়ে যদি আপনি কিছু বলছেন। ভীষণভাবে এটা তো, হ্যাঁ, যে সেটাই বলছিলাম যে একেবারেই আমাদের যে এই আমাদের ঠিক যেভাবে নাট্য আন্দোলনগুলো হয়েছে বা অন্যান্য ক্ষেত্রে, বা বলা যায় যে আমরা যারা চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, তাদের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করার কথা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু আমরা কখনোই পাইনি। প্রথমত সেটা হলো গিয়ে যে পেতে হলে পারে তো আমার জন্য ইনভেস্টমেন্ট
কেউ ইনভেস্ট করবে আমার ক্ষেত্রে, টাকা ছাড়া তো নির্মাণ হতে পারে না, পুঁজি চাই। সেখানে আমার স্পন্সর কই নাই নাই করেও যেটা হয়েছে যে অনুদানের ব্যাপারটা যে এসছে, হ্যাঁ, সেখানেও দেখা যায় যে একটা ওখানে সীমিত পর্যায়ে। এদিকে যেটা হয়েছে যে একটা জিনিস হয়েছে, সেটা হলো যে ব্যাপকভাবে আমরা টেকনিক্যাল জায়গাগুলো, বিশেষ করে স্কুলিং, একাডেমিক সার্কেল, তারপরে নানা রকম এগুলো ক্লাস শুরু হওয়াতে, যেখানে দেখা যাচ্ছে চলচ্চিত্র মানে এক সময় আমাদের হাতের কাছে যা ছিল না, যে সব মানে কলাকুশলী ছিল না, যারা মানে যে ক্যামেরা একটা আনতে গিয়ে হিমশিম খেতে হতো, সেই জায়গাগুলো কিন্তু বেশ অনেক ছড়িয়েছে। হ্যাঁ, এখন আমরা যে কোনো জায়গায় গেলে পারে এডিটিং ফ্যাসিলিটিস হয়েছে, সেটা যেই মানেরই হোক না কেন, এগুলো দাঁড়িয়েছে কিছু কিছু। যদিও আজও আমরা পূর্ণাঙ্গ ছবিটি শেষ করতে গেলে পারে এখনো পর্যন্ত কালার কারেকশন থেকে শুরু করে আরো অন্যান্য মানে ডিজিটাল ফরম্যাটে কাজ করতে গেলে যেখানে হোক, আগেও যেমন মুম্বাইতে যাওয়া হতো অপটিক্স এর কাজ করবার জন্য বা অন্যান্য দেশে যাওয়া হতো, ঠিক সেরকম ভাবে আজও কিন্তু যাওয়া হয়। এখনো আমাদের এখানে ওইভাবে কেবল গড়ে উঠছে, হোঁচট খেয়ে খেয়ে আস্তে আস্তে শেখা। সুতরাং যদি বলি যে কলাকুশলী যে যে মানে নাম করা বা যেটা হলো যে এক্সপিরিয়েন্স, যে হ্যান্ডস দরকার হয় চলচ্চিত্রের জন্য, সেটাও এখনো পর্যন্ত কিন্তু দাঁড়ায়নি ওইভাবে, তবুও অনেক এসছে। আরো পাশাপাশি যেটা হয়েছে যে গল্প, আমরা কিন্তু সেই গল্প চর্চা সেইভাবে হয় না। সবাই জোড়াতালি দিয়ে, যেহেতু টেলিভিশনটা এসছে, টেলিভিশন নাটক চায়, এবং সেই নাটকের ভিড়ে নাটকের জন্য যে পরিমাণ টাকাটা দেয়া হয়, তারা যেভাবে যাচ্ছে, এটা সামগ্রিকভাবে দেখতে হবে কারা কোন অভিজ্ঞতায় দাঁড়িয়ে আছে। চলচ্চিত্র আমরা যারা মনে করতাম যে ভিন্ন ধারায় ছবি করব, আমার ভাষায় আমি কথা বলবো, তারা কিন্তু সীমিত, মানে হাতে গোনা কিছু। হ্যাঁ, সুতরাং এই যে বিভাজিত সত্তা আমাদের, যারা চলচ্চিত্র নিয়ে যারা স্বপ্ন দেখে বা এবং যারা সত্যি সত্যি এটাকে দাঁড় করাতে চায়, প্রফেশনালি দাঁড়াতে চায়, সেখানে কিন্তু একটা বিরাট ফাঁক রয়ে গেছে। এবং আমরা যদি দেখি সেক্টর গুলো একই সঙ্গে এইটার কারণে, এত বিভাজিত হওয়ার কারণে কিন্তু আজকে ধস নেমেছে অনেক দিক থেকে। যতই অনুদান এবং যা কিছুই দিই না কেন, যেটা হয়েছে যে যেখানে চলচ্চিত্র দেখার যে, হ্যাঁ, কিছু মাল্টিপ্লেক্সে কয়েকটা এসছে, কিন্তু তার আগে ধসটা নেমে গেছে কিন্তু আমরা বুঝিনি, টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জায়গায়। কারণ টেলিভিশনের সময় ভরাট করার জন্য যেন তেন ছবি এনে 11টাতে মানে সারা সকাল থেকে দুপুর পর্যন্ত অবধি দেখানো হয়। সুতরাং আমার দর্শক কি দেখছে এটা নিয়ে কিন্তু কেউ এটা নিয়ে খুব একটা ভেবে কেউ লিখেছেন বলে বা এটাকে কখনো দাবি করেছেন যে এটা তোমরা কি দেখাচ্ছ, এটা কিন্তু সেইভাবে হয়নি। সুতরাং আমাদের যে সংসদ আন্দোলন ছিল আগে, যেটা জোরালো ভাবে কথা বলতো, এমনকি যখন মোহাম্মদ খসরুর সাথে আলাপ করছি আমরা, মানে তার মৃত্যুর বেশ কিছু আগে আমার মনে পড়ে, যে তখন বলছেন যে ওই মানে যে ছবিগুলো সকাল থেকে মানে মানুষকে টেনে রাখে, মানে সেটা গ্রামের মানুষ কাজ করে এসে যখন চা খেতে বসেছে, এখন নানা জায়গায় হয়ে গেছে ছোট ছোট চায়ের দোকান, তা সে কি দেখছে একটা ভয়ঙ্কর, মানে একটা ছবি চলছে। সিনেমা কাকে বলে এটা, এবং যেটা হচ্ছে যে যেখানে যেখানে ছোট ছোট যে সিনেমা ক্লাব ঘরগুলো গড়ে উঠেছে, সেখানে কিন্তু এই ধরনের ছবি দেখানো হচ্ছে। আমরা অনেক অশ্লীলতা আন্দোলন করে টোরে অনেক বন্ধ করা হলো কিছুদিন, কিন্তু তারপর তো আবার কাট পিস গেছে। সুতরাং আমি দর্শক অভিরুচি আগেই শেষ হয়ে গেছে। তারপরে যেটা ব্যাপকভাবে যদি দেখি, আর একটা দিক যেটা যদি দেখি, যে বিপণনের যে ব্যাপারটা আছে, আমরা ছবি নির্মাণ নিয়ে কথা বলি ঠিকই, কিন্তু বিপণন নিয়ে ভাবি না। বিপণনের জায়গায়, ডিস্ট্রিবিউশনে আগে যারা টাকা লগ্নি করে ব্যাপকভাবে এক ধরনের মন, মানে বলা যায় যে আমরা যেটা বলি যে মন কাড়া যায় যদি ডিস্ট্রিবিউটরের, তাহলে তিনি নানা জায়গায় দিয়ে দেবেন। আমার ছবি তো সেটা হচ্ছে না, দুটো কি একটা হলে
রিলিজ করতে পারছি আমি, হয়তো মাল্টিপ্লেক্স হওয়ার কারণে। তা আমরা যখন এটা দেখছি, ওটা দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা স্লটের মধ্যে করতে হবে। আমরা সেইভাবে হয়তো করেছি, ওরা চায় হলো 2 থেকে 2.5 ঘন্টা স্লট, কারণ তারপরেই সেটা ডিজিটাল প্রথাতেই ওইভাবে ছবিটা দেখানো হবে। বা অন্যান্য জায়গায়ও ডিস্ট্রিবিউটর যখন যাচ্ছে, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর পাচ্ছি না আমরা, পাচ্ছে না এই ধরনের বিকল্প ধারার ছবি বলি বা যাই কিছু ভিন্ন ছবি যাই বলি না কেন। সুতরাং এই যে আমার যদি ছবিটি যেত এবং সবগুলো ব্যাপকভাবে সব কোনো না হলে পৌঁছতো, তাহলে তো ঢাকার বাইরে এটা ছড়িয়ে যেতে পারতো। তা এই যে কতগুলো আমি বলবো যে জায়গা আছে, কতগুলো প্রচন্ড গ্যাপ, কতগুলো সেগুলো অতিক্রম করে যদি দেখা যায়, তারপরে যে নির্মাণ চলছে এবং ভালো ছবি ধরার চেষ্টা হচ্ছে, এটাই একটা আমার মনে হয় যে বেশ সাহসের ব্যাপার। এইগুলো ভাবতে হবে, সেই ভাবতে হবে এবং কিছু কিছু উদ্যোগও নিতে হবে, সত্যিকার অর্থে কিছু উচ্চকে পরিকল্পনা এবং উদ্যোগ নিতে হবে এগুলো অতিক্রম করার জন্য, এবং সেই দিক নির্দেশনাগুলি আমরা আপনাদের কাছ থেকে চাইছি পরবর্তী প্রজন্মের কথা ভেবে, কারণ আপনারা এগুলোর ভেতর দিয়ে গেছেন। আপনি কথাতে বিচ্ছিন্নভাবে এসেছি কিছু কিছু প্রসঙ্গ, সেটা কি আমি আর একটু এক জায়গায় এনে আবার আপনার কাছে পরবর্তী প্রশ্নটা করছি। আপনি অনুদান প্রথার কথা বললেন, নেই নেই করেও তো বাংলাদেশ সরকার সেই 80 থেকে অনুদান দেওয়া শুরু করেছে, 40 বছর ধরে অনুদান দিচ্ছে, এবং এটা অনেক নিয়ে কটা কিন্তু আমার একটা আলোচনা আছে পরে। হ্যাঁ, অনেকগুলো ছবি অনুদান পেয়েছে, কিন্তু তার ফলই বা আমরা কতটা পেয়েছি সেটা নিয়েও বোধহয় প্রশ্ন করার সময় এসছে। না পেয়ে থাকলে কেন হচ্ছে না সেটা নিয়েও আমি শুনতে চাই আপনার কাছ থেকে। আপনি এখন পর্যন্ত আপনি কলা কুশলী, হ্যান্ডস ইত্যাদি কথা বললেন, কিন্তু একবারও এফডিসি শব্দের উচ্চারণ করলেন না। এফডিসির মতো এত বড় একটা প্রতিষ্ঠান, একটা জাতীয় প্রতিষ্ঠান, জনগণের টাকায় গড়া, সেই 1954 সালে হয়েছে, সেই প্রতিষ্ঠানটার ভূমিকা কি? সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় তো টালিগঞ্জ থেকেই তারা সুস্থ ধারা ছবিও করছে, বাণিজ্য ছবিও করছে, মুম্বাইও তাই। আমাদের মধ্যে এত বড় একটা আত্মবিচ্ছেদ তৈরি হয়ে গেল কেন, যে যার জন্য আমরা আমাদের সুস্থ ধারা ছবিগুলো ভুগছে। তাছাড়া আপনি ফিল্ম ইনস্টিটিউটের কথা বললেন, আপনি সেখানে পড়ানো মাঝে মধ্যে আপনি আছেন, এদের কি ভূমিকা? এই যে প্রতিষ্ঠানগুলো, একটা চলচ্চিত্র পরিমণ্ডল গড়ে তুলতে গেলে কতগুলো প্রতিষ্ঠান দরকার, অনুদান প্রথা, ফিল্ম ইনস্টিটিউট, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এখন একটা দাবি উঠেছে চলচ্চিত্র কেন্দ্রের দাবি উঠেছে, তারপরে সিনেমা হলের একটা ব্যবস্থা থাকতে হবে। এই সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে যদি আপনি একটু গুছিয়ে ফোকাসড একটু আলোচনা করতেন আর কি, যে নিশ্চয়ই আমি আসলে কিন্তু অনুদান এখানে প্রথা অনেক নিয়ে, এফডিসি নিয়ে, ফিল্ম ইনস্টিটিউট নিয়ে আপনি যদি কিছু কথা ওকে, বলতেন। আমি কিন্তু এখানে যেটা বলেছি তার মধ্যে কিন্তু এফডিসির বিষয়টি চলে এসেছে। কারণ আমরা যারা অনুদানের মাধ্যমে এতদিন ধরে ছবি বানাতাম, এবারই বোধহয় একটা অনুদান যেখানে ঢল, আমি বলবো যে এবার কিন্তু ব্যাপকভাবে এফডিসি ভিত্তিক অনুদানগুলো প্রায় দেয়া হয়েছে, অনেককেই আর কি দেওয়া হয়েছে ব্যাপকভাবে। এর আগে পর্যন্ত কিন্তু বেছে বেছে দেওয়া হতো, হ্যাঁ, যে মানে এক রীতিমতো দেখে শুনে দেওয়া হতো। আমি অনুদানের প্রশ্নে পরে আসছি, আমি মূল যে জায়গাটা ফোকাস করতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে বিভাজিত সত্তার কথাটা যে বললাম, এটা যদি অনুধাবন করা যায়, এখানে কিন্তু আমরা দেখব যে এফডিসির যে রোল ছিল, যে তারা কিন্তু ওই বাণিজ্য এবং পুঁজির ব্যাপারটি খুব দ্রুত করার জন্য আপনি যে পরিচালক সমিতিতেও এমন লোকজনকে তখন ঢুকে গেছে যারা কিনা বাণিজ্যের নামে যে অশ্লীল চলচ্চিত্র এগুলো কিন্তু তখন করতে শুরু করেছিল। যদিও আমিও পরিচালক সমিতিতে আমাকে যুক্ত হতে হয়েছে, যেহেতু অনুদান পেলে পারে আপনার এখন নিয়ম হয়ে গেছে এফডিসির মাধ্যমে সঙ্গে সংযুক্ত হতে হবে, পরিচালক সমিতির মেম্বার হতে হবে, দরকার হলে প্রযোজক সমিতিরও। এখন কিন্তু অত টাকা নেই যে আমরা ওই মেম্বারশিপ হবো, সুতরাং ওই যুক্ততা রয়ে গেছে এফডিসির সঙ্গে, জোর করেই এটা এই সরকারি ভাবে করা হচ্ছে তথ্য মন্ত্রণালয় থেকে। এইটা মোটামুটি, তবুও যেটা দেখা যাচ্ছে যে এফডিসি নিজেই এটার বিরুদ্ধে গেল, যে কারণ অশ্লীল ছবির কারণে যেই হারে দর্শক ঝরে গেল, তারা কিন্তু সেই সময় নিজেরাই বাধ্য হয়েছিল। আমরা জানি যে
রাজাক থেকে শুরু করে আরো অন্যান্য যারা ছিলেন, মানে আমি বলছি এই জন্য যে স্বনামধন্য যারা ছিলেন আর কি, তারা কিন্তু তখনই বেঁকে বসেছিলেন যে না, যতদিন না এরকম অশ্লীল ছবি বন্ধ হবে এই জায়গাটি আর সেরকম নেই। সুতরাং ওটা করতে গিয়ে ততদিনে যে দর্শক হারিয়ে ফেলেছেন, এখন যে এতবার করে করার চেষ্টা হচ্ছে বারবার করে, কিন্তু এখন এফডিসি তে যখন ঢুকি তখন ধাক্কা খেতে হয় যে সেট, সেই বিশাল বিশাল যে স্টুডিও গুলো সেগুলো পড়ে আছে, ওখানে কি হয় টেলিভিশনের জন্য অনুষ্ঠান রেকর্ড হয়, টেলিভিশনের যে ঈদের অনুষ্ঠান ইত্যাদির জন্য ভাড়া দেওয়া হয়, প্রায় একটা মৃতপুরীর মতো অবস্থা। এখন সেটাকে আবার আবার রিভাইভ করার জন্য তথ্য মন্ত্রণালয়, প্রথমত আমার নিজের বারবার করে একটা জিনিসই লাগে যে তথ্য মন্ত্রণালয় কেন হবে, চলচ্চিত্রের জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয় কেন নয়। এবং এই এই জায়গাটা আমার একটা প্রশ্ন। আরেকটি হলো গিয়ে যেটা, যে এই এখান থেকে চেষ্টা করছে এটা একটু ব্রিজ দ্য গ্যাপ, কিন্তু কথাটা হলো গিয়ে যে এফডিসিতে অনেকেই যুক্ত হয়েছে, তারপরেও বৈরিতা রয়ে গেছে। যুক্ত হয়েছেন মানে কি, যারা অনুদান নেন তাদেরকে কিন্তু ওখানে যে বেশ যারা আগের যে পরিচালক আছেন তারা কিন্তু একটু বক্র চোখে দেখেন, বাঁকা চোখে দেখেন। এই কারণে বলছি যে আমরা যারা এখন যখন ইনস্টিটিউট হলো অনেকেই কিন্তু খুব খুশি দেখা যায়নি। আমাদের যে আমি খুব অকপটে বলছি কথাগুলো, কারণ যেটা হয়েছে যে যাদেরকে পড়াই এই ছেলেদেরকে নিয়েও কিন্তু নানা রকম ভাবে বলা হয় যে এরা কি ছবি করবে, এদের তো আপনারা যেভাবে, which is true in some way, যে আমরা তাদেরকে একদম সুস্থ ধারার চলচ্চিত্রের সঙ্গে পরিচিত করি, বা যা কিছু পাঠ সেগুলো কিন্তু ওই ধারাতেই করা হয়, যাতে করে তারা অন্তত গ্রামার বা যা কিছুই করেন না কেন গ্রামার সম্মত হোক, বা যেটা যেভাবে আমরা যেভাবে চলচ্চিত্র বুঝতে শুরু করেছি যদি বুঝে থাকি আদৌ, তা সেই জায়গাটা ওদেরকে ধরিয়ে দিয়েছে। কিন্তু ওরা যখন এফডিসি তে যায় ওরা কিন্তু খুব একটা জায়গা পায় না। যদিও তথ্য মন্ত্রণালয়ে ইদানিং নতুন একটা নিয়ম হয়েছে যে এদেরকে একটু প্রাধান্য দাও, এই ছেলে পেলেগুলো তো এতগুলো কাজ করছে, সুতরাং প্রাধান্য নয়, তাদেরকে সংযুক্ত করার চেষ্টা হচ্ছে। অনেকগুলো বৈরিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা হাঁটছি। না, যাই হোক, তাহলে এইটা আমার জানা ছিল না যে তথ্য মন্ত্রণালয় সচেতন ভাবেই এই উদ্যোগগুলো নিতে বাধ্য করছে এফডিসি কে, এবং এই ব্যবধানটা ঘোচানোরও চেষ্টা করছে। কিন্তু আপনারা একজন স্বনির্ভর এবং একজন বিকল্প ধারার সুস্থ ধারা চলচ্চিত্র হিসেবে কোন কোন কাজগুলোকে, একটা দুটো কাজগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন যে সবার আগে করা উচিত এই অচল অবস্থা বা এই সংকট থেকে উত্তরণের উপায়, হ্যাঁ, ওই উত্তরণের পথ হিসেবে আপনারা কি মনে করছেন যে কোন কাজগুলো আসলেই সবার আগে করা দরকার যে কোনো মূল্যে? যে কোনো মূল্যে যেটা বলবো যে এখনো পর্যন্ত যারা আছেন হয়তো একটু স্টপ গ্যাপ, একটা মানে একটা কোনো অবস্থা ধরে নিচ্ছে, এটা মানে মানে সাময়িক। এই কথাটি বলার পেছনে কারণটা হলো যে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা এই প্রবর্তন করছেন বা আইনি যে ব্যাপারটি আছে, তারা কতটা চলচ্চিত্র বোঝেন আমি জানি। শুধুমাত্র ডিজিটাল চলচ্চিত্র বুঝবো, 2K কত রেজলিউশনে হবে এগুলো মুখস্থ করলে হবে না। আমি যদি বিষয়টাই না বুঝি, কন্টেন্টটা অ্যাপ্রিসিয়েট করতে না পারি, ধারাগুলো আমি যদি একটু ভাঙচুর, যে ইন্ডিপেন্ডেন্ট যাদেরকে অনুদান দেয়া হচ্ছে তারা তো ইন্ডিপেন্ডেন্ট বা একেবারে মানে সেই ধারাতেই বুঝে চলচ্চিত্র করছে, দীর্ঘদিন হয়তো চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে ছিল, হ্যাঁ, জোড়াতালি দিয়ে যে করছে তা নয়, তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে সম্মুখীন হতে হয়, যখন এটা দেখা হয় তখন কিন্তু প্রিভিউর সময় তাদের কিন্তু জবাবদিহিতার মধ্যে পড়তে হয়। এই একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তার যতটুকুনি অবশিষ্ট থাকে তার কিন্তু নড়বড়ে হয়ে যায় যখন প্রশ্নগুলো আসে।
এবং সেটা যদি বুঝে করা হতো এটা নিয়ে কিন্তু আক্ষেপ ছিল না। উত্তরণের উপায় একই কি? জিনিস উত্তরণের উপায় কি? এগুলো তো আমরা ওই যে বলছিলাম যে যেটা হলো গিয়ে যে এই আগে তো চিহ্নিত করি সংকট গুলো কোথায়, আচ্ছা সেই চলচ্চিত্র বুঝতে হবে। আর একটা জিনিস হলো গিয়ে যে যারা সেন্সর বোর্ডে আছেন তারাও কিন্তু একইভাবে দেখেন, বাণিজ্যিক বলে যে এখন এখন ছবি আসতেছে দেখেন ওই প্যারালেল আসতেছে, মানে এইভাবে ঠাট্টা করে দেখা হয়। তা এখনো তো বইমাত্রেও যে মানে আচরণ সেটা তো রয়ে গেছে, এইটা সরাতে হবে। সঠিক জায়গায় সঠিক মানুষগুলোকে আমাদের নিয়ে যেতে হবে এবং বুঝতে হবে, বুঝতে হবে কন্টেন্ট কাকে বলে। ভালো ছবি চর্চা কিন্তু আমলাতন্ত্রেও হতে হবে। আচ্ছা, আমরা কথায় কথায় অনেক দূর সময় গড়িয়ে গেছে, প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো আরেকটা কথা আপনি জেনে নিয়ে আমি আপনার স্বদেশ ভাবনায় যাব যে আপনারা চলচ্চিত্র সংসদ আন্দোলন করেছেন, এখানে শর্ট ফিল্ম ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন, বিকল্প চলচ্চিত্রের একটা আন্দোলন আছে। এতদিন বাদে অবস্থা তো পাল্টে গেছে ধীরে ধীরে, প্রযুক্তির উন্নয়ন, তারপরে ছবি দেখার যে সংস্কৃতি, আজকাল ঘরে বসেই ছবি দেখা যায় বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইত্যাদি, সব মিলিয়ে একটা পরিবর্তিত অবস্থায় এই চলচ্চিত্র সংসদ বা এই প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলোর ভূমিকাটাও কি নতুন ভাবে মূল্যায়ন করার, তাকে হালনাগাদ করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে, বা নাকি এগুলোর খুব একটা প্রাসঙ্গিকতাই আপনি দেখছেন না, বা কিভাবে এটাকে নতুন ভাবে প্রাসঙ্গিক করে তুলতে হবে, এই বিষয়ে যদি কিছু কথা বলতেন। ভীষণ ভাবে প্রাসঙ্গিক খোরশেদ, যেটা হলো গিয়ে যে কম্পিটিশনটা এখন ঘরের ভেতর হাতের মুঠোয়। অর্থাৎ আমি এখানে যেসব ভালো ভালো ছবি দেখতে চাই, যখন দেখতে চাই, বা কোনো একটা মাস্টার ক্লাস কারণ নিতে চাই, আমার কিন্তু চাইবা না যে মোবাইলে আসতে হবে। আমি ওয়েব সিরিজ দেখি, আমরা যা দেখছি আশেপাশে প্রচন্ড কম্পিটিটিভ একটা জায়গায় চলে গেছে। সিনেমা হল কম্পিটিশন থেকে এটা ঘরের মধ্যে প্রতি ঘরে ঘরে প্রতি সবারই কম বেশি একটা অভ্যস্ততা দাঁড়াচ্ছে, ভালো ছবি দেখার চেষ্টা হচ্ছে। ভালো বলতে মেকের মধ্যে অবশ্যই মসৃণ একটা নির্মাণ থাকবে, একই সঙ্গে গল্প কাহিনী প্রচন্ড কম্পিটিশনের মুখে, এবং আমরা সেটার সঙ্গে যদি যুক্ত হতে না পারি দুঃখজনক। সেটার কথা বলছি না, এই অবস্থাতে চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রাসঙ্গিকতা বলছি, তাদের এইটাই বলছি আরো কি ভূমিকা হতে পারে তাদের। কারণ আমরা দেখছি চলচ্চিত্র সংসদ খুবই স্তীমিত, এখন যাও আগে ছিল এখন তারা নেই, একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয়, কোনো তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করণীয় বা কিভাবে? কারণ ওল্ড স্কুল এখনো চিন্তা ভাবনা রয়ে গেছে, ওয়েব সিরিজ দেখবো না, এটা দেখবো না, ওটা ওই কাজ করলে হবে না। তাদেরকেও সমকালীন হয়ে উঠতে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে জানালা খুলতে হবে, জানালা খুলতে হবে। ঠিক আছে, আমরা একেবারে শেষ প্রশ্নটা করব, তারপর আমরা চলে যাব এখানে যারা আছেন, যারা শুনছেন তাদের মন্তব্য বা প্রশ্ন যদি থাকে, বা লাইভে যদি যারা কিছু মন্তব্য করে থাকেন সেগুলো নিয়ে এসে আমরা আলোচনা করব। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি আমরা, 50 বছর। আপনি একজন সচেতন নাগরিক, একজন রাজনীতি সচেতন নাগরিক, একজন ইতিহাস সচেতন নাগরিক, সংস্কৃতিবান মানুষ, আপনি কিভাবে দেখছেন আমাদের এই যাত্রাপথটুকুকে? এই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আপনার কাছে দেশ নিয়ে কি ভাবনা, দেশ বিষয়ে কি স্বপ্ন আপনার রয়েছে, সব মিলিয়ে আপনার একটা এই মুহূর্তে স্বদেশ ভাবনাটি নিয়ে আমরা জানতে আগ্রহী। স্বদেশ ভাবনা বলতে গেলে পারে আমার কাছে প্রথমেই যেটা 50 বছর হতে চলল, আজও কি আমরা সেইভাবে মনের মতো করে মুক্তিযুদ্ধের ছবি পেয়েছি? আমি নিজেরটাও সমালোচনার মধ্যে ফেলছি। সেটা হয়েছে যে ভালো মুক্তিযুদ্ধটাকে অনেকেই, আমরা অনেকদিন আগে থেকেই শুনে আসছি, ছাড়ো তো আর কতদিন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, এরকম কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব বলেছে। আমি মনে করি সেটা মানে মুক্তিযুদ্ধ কেন নয়, অনেক কিছুই বলা হয়নি, সেগুলো বলতে হবে, অনেক কিছু রয়ে গেছে। আমি প্রামাণ্যই করি আর সিনেমাই করি। আজও চাই বা না চাই, স্পিলবার্গ যখনই কথা বলতে যায় তখনই কিন্তু শিন্ডার্স লিস্ট চলে আসে। শুধু চলচ্চিত্র না, সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজ, অর্থনীতি, আমি সামগ্রিক সবই বলছি, আমি আনছি। কথাটা হলো গিয়ে যে প্রথমত যে আমার কাছে লাগছে যে যেই চর্চাগুলো হয় না, বিশেষ করে
বাচ্চাদের মানে আমি বলবো যে শিশুদের থেকেই ধরি বই পড়ার ব্যাপারটা, এটা যতটাই আউটডেটেড মনে করুক না কেন, কিন্তু বই পড়ার মধ্যে দিয়ে কিন্তু ভাষাগত জায়গাটা শক্তপোক্ত হয়। আমি যদি ভালো ছবি পেতে চাই তাহলে কিন্তু ওই ভাষাগত জায়গাটা আরো দৃঢ় হতে হবে, আরো শক্তপোক্ত, এবং ওইটার আমার ভিত্তিটা খুব ভালো হতে হবে, বোধের জায়গাটা শান্তি দিতে হবে। সুতরাং এই ফ্রম এডুকেশন টু এভরিথিং আমাদের খুব স্পুন ফিডিংটা দাঁড়িয়ে গেছে। আমরা বাচ্চাটাকে কিভাবে আরো মুখে তুলে খাওয়াবো এরকম ভাবে বইগুলো তৈরি হয়। এই যে বাদ দিয়ে মাঝখান থেকে যেটা হচ্ছে না এটা সে বুঝবে না, এবং কতগুলো এই অজুহাতে আমাদের কতগুলো ভালো ভালো কবিতা, গল্প, প্রোজ আমরা হারিয়েছি। এবং সেটা অনেকে অনেকভাবে দেখেছেন। রাজনৈতিক ভাবে তারা মনে করেছেন যে সাম্প্রদায়িকতার সূত্রে অনেক রকম সমালোচনা হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু খুব ব্যাপক হয়নি। এটা আরো পোক্ত হওয়া উচিত ছিল। এবং এই জায়গাটি আমার কাছে মনে হয় এডুকেশনে, অন্তত টেক্সট বইয়ের ক্ষেত্রে কোনো আপোষ করা উচিত হয়নি। এখানে খুব ভালো জায়গা দরকার ছিল। এবং আর এই যে আরো যেটা আমার, এই দেশ যদি মুক্তিযুদ্ধের জায়গাটি বারবার বলছি এই কারণে যে তাহলে সাম্প্রদায়িকতাটা কেন, সাম্প্রদায়িক চিন্তা ভাবনা এটা কবে যাবে জানি না, এইটা দূর করার একটা ভীষণ কাজ দরকার ছিল, জোর আন্দোলন দরকার ছিল, যেটা সংসদ আন্দোলনের মাধ্যমে হতো, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে হতো। এবং শুধু তাই না, গান বাজনা সবকিছুর মধ্যে দিয়েছিল। ক্রমাগত সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলছি। এই জায়গাটা সচেতন ভাবে এখনই রুখে দাঁড়ান, নয়তো পরে কিন্তু সময় থাকবে। অনেক ধন্যবাদ। চমৎকার একটা উপসংহার পেলাম যে না, আমাদের প্রতিরোধও করতে হবে। অনেক জায়গায় শূন্যতা রয়ে গেছে, অনেক জায়গায় সংকট রয়ে গেছে। উন্নয়ন হয়েছে, বাহ্যিক উন্নয়ন, কিন্তু এতে আত্মতৃপ্তির অবকাশ মোটেও নেই। আমাদের যে মুক্তিযুদ্ধের যে স্বপ্নে, যে চেতনার বাংলাদেশ, যেটা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সংস্কৃতি মনস্ক, উদার, সহিষ্ণু, সেই সমাজ এবং সেই দেশ গড়ার জন্য সবাইকে মিলিয়ে আমাদের কাজ করতে হবে। প্রয়োজনে প্রতিরোধের ডাক দিতে হবে, এবং তার মধ্যে একটা অন্যতম বাহন এবং হাতিয়ার হতে হবে চলচ্চিত্র, আপনার মতো মানুষদের মাধ্যমেই। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখন আমাদের এই জুমে যে কজন শ্রোতা এসছেন, আমি তাদের কাছ থেকে কিছু মন্তব্য, প্রশ্ন জানতে চাইব। এখানে আমি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম আমার চিত্রকর বন্ধু চন্দন শফিকুল আছেন, লন্ডন থেকে যুক্ত হয়েছেন। তিনি আছেন। মাহি আবরার আছে, আমার স্ত্রী, এবং সে আপনার একজন একান্ত অনুরাগী, এবং আমরা দুজনে মিলে ইতিহাস কন্যা শিলালিপি দেখেছি আর কি। মাহি আবরার নিশ্চয়ই কিছু বলবে। হুমায়ুন শ্রাবণ আছে। হুমায়ুন শ্রাবণ খুব ভালো কাজ করেছে। সে আপনার ছবিটা, সেই ছবিটার ইউটিউব লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে চ্যাট বক্সে। আপনারা যারা ছবিটা দেখতে চান এখনই লিঙ্কটা নিয়ে নিন। এটা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা হবে আমি মনে করি। গাজী জাহিদুল ইসলাম আছেন, উনি ডিএসপি তে কাজ করেন, ওনার মন্তব্য আমরা শুনতে পাবো। রুমকি রুসা একজন চলচ্চিত্র কর্মী, নিষ্ঠাবান চলচ্চিত্র কর্মী আছে। তো এখান থেকে যদি কেউ একজন মন্তব্য করতেন, বা কোনো কারোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা এখন বলতে পারেন। মিশুক আমার কো হোস্ট, আমাকে যে সহযোগিতা করছে, মিশুক একজন চিত্রশিল্পী, কিন্তু একজন চলচ্চিত্র বোদ্ধাও বটে আর কি। আপনাদের কারো কাছ থেকে কোনো মন্তব্য থাকলে বা মন্তব্য পেলে আমাদের ভালো লাগবে। আমাদের অতিথিও নিশ্চয়ই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। হুমায়ুন শ্রাবণ লক্ষ্য করলাম তার মাইক অন করেছে, আমি তাকে বলবো কিছু বলার জন্য। হ্যাঁ, ভালো লাগলো ম্যামকে অনেকদিন পর দেখলাম। ম্যাম আমাদের ফেস্টিভ্যালের জুরি ছিলেন, খুব কাছের ম্যামের সাথে গল্প করে অনেক ভালো লাগে। হ্যাঁ, এই তো ম্যাম ভালো আছি, শুনে ভালো লাগলো, অনেকগুলো জিনিস আবার জানলাম। আপনার কাছ থেকে তো গল্প করে অনেক কিছু জানতে পারি, ভালো লাগে। ম্যামের কাছ থেকে আমরা জানতে পারি আবার কিভাবে ভালো কিছুর চেষ্টা করব। মানে আপনি যেটা প্রশ্ন করছিলেন যে চলচ্চিত্র আন্দোলন থেমে গেছে কিনা, বা সেই জায়গা থেকে তো ম্যামের সাথে ডিসকাস হয়, আমরা আবার শুরু করব, আবার হয়তো ভালোর দিকে যাবে, এবং হয়তো সেটা এখনকার প্রয়োজনটা হয়তো ভিন্ন রকম। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ ম্যাম, আর থ্যাংক ইউ আপনাদের এরকম অর্গানাইজ করার জন্য এরকম একটা অনুষ্ঠান। তো ওই যে বললাম যে সবাই মিলে চলো কিছু কাজ করি। ধন্যবাদ। আমার আরেকজন চলচ্চিত্রকার বন্ধু, প্রামাণ্য চিত্রকার আরিফ ইউসুফ যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।
ও আচ্ছা মুক্তিযুদ্ধের পর আচ্ছা। অসাধারণ একটা ছবি করেছে, ব্লকেড নামে, আপনি শুনে থাকবেন, সেই জাহাজ, অস্ত্রবাহী জাহাজ ঠেকিয়ে দেওয়ার আন্দোলন নিয়ে। আরিফ ইউসুফ, আরিফ যদি তুমি আমার কথা শুনতে পাও তাহলে আশা করি এই আলোচনা একটু মানে যোগ দেবে বা কোনো মন্তব্য করবে। চন্দনকেও আমি বলছি কিছু বলার জন্য, আর বাকিরা তো আছেই আর কি। ইতিমধ্যে আমি দুটো মন্তব্য পেয়েছি লন্ডন থেকে। আলমগীর হক স্বপন আমারই প্রশংসা করেছে, ওয়ান্ডারফুল অ্যাপ্রিসিয়েশন অন শামীম আপা খোরশেদ। Oh God. শৈবাল এখানে চট্টগ্রাম থেকে বলছে যে শুনছি, ভালো লাগছে, শুভেচ্ছা জানালো। নিউ ইয়র্ক থেকে আরেকজন আছেন মামুন রশিদ চৌধুরী, সে বলছে মুগ্ধ হয়ে দেখছি। শামীম আপাকে এখনো মুগ্ধ হয়ে দেখার মতোই, এখনো তার কথাবার্তা সবকিছু মিলিয়ে তিনি একজন মুগ্ধকর ব্যক্তিত্ব। ফিরোজ আহমেদ আমাদের একজন চলচ্চিত্র কর্মী, সেও লিখছে শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো হ্যাঁ, আরিফ বা চন্দন বা মাহিয়া, তুমি কেউ কিছু বলবে? আর জি বলুন। আরিফের ছবি খুব মুগ্ধ হয়ে আমি দেখেছি। আরিফ আমার ভাইয়ের ছেলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং আমি খুব ভীষণ ভাবে মানে আমি ও এত চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছিল, আমার তো এখনো পর্যন্ত মানে আই এম ভেরি প্রাউড অফ হিম বলতে বাধ্য হচ্ছি। আরিফ কি শুনতে পাচ্ছ আমাদের? আচ্ছা, চন্দন শুনতে পাচ্ছ? গাজী জাহিদুল ইসলাম, সবাই তার মাইক্রোফোন অফ করে রেখেছে, ফলে হয়তো শুনতেই পাচ্ছে না। মাহিয়া, তুমি আছো? হ্যাঁ আমি আছি। মাহিয়া আছে। শামীম আপাকে ধন্যবাদ। উনি চমৎকার একজন মানুষ। ওনার শেষ ছবিটা আমার দেখা হয়নি, রিনা ব্রাউন, বাকিগুলো আমি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে। অনেক আবার ধন্যবাদ। আরো আরো ভালো ভালো ছবি হোক আপনার হাতে। আসলে খুব হতাশান্বিত হয়ে যায় যে বাংলাদেশের সিনেমার এত খারাপ অবস্থা, আশেপাশে দেশগুলোর ছবি যখন দেখি তখন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়, কেন আমরা এখনো এত 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 পিছিয়ে আছি এই সিনেমা জগতে। না, এটা হ্যাঁ সেটা খুব দুঃখজনক, কারণ চর্চাটা যেভাবে হয়েছে সেটা কিন্তু ওখানেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এটা কি বিচ্ছুরণটা যেটা হওয়া দরকার ছিল, যেটা ব্যাপকভাবে, সেটা হচ্ছে না। ওটা একটা জায়গায় যে আটকে গেলে পারে ওইটা রিবাউন্ড করে, মানে ওটা আমাদের উপরে এক ধরনের চলে আসে, যেটা নিয়ে কথা হচ্ছে। ডিসির সাথে মার্জ করার চেষ্টা হলো, এফডিসির লোকরা কি আমাদেরকে গ্রহণ করছে, বা তারা যদি এই বিভাজনটা কবে যাবে, সবাই মিলে আমরা একইভাবে ভাবতে পারবো। হ্যাঁ সেটাই। আচ্ছা, সবার ধন্যবাদ। একভাবে এক সূত্রে ভাবতে হবে। মিশু, সে বিচ্ছিন্ন না, মানে বিচ্ছিন্ন ভাবে সব গ্রুপ 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 হয়ে থাকলে তো কিছুই হবে না, সেটাই, তাই না? একেবারে আমরা টুকরো টুকরো হয়ে হ্যাঁ গেলে তো মুশকিল। যে কারণে সেটাই। যে হ্যাঁ দরকার, এক হওয়া দরকার। আমি দেখেছি মানে ভারতে ভালো ছবি খারাপ ছবি এগুলো বলে কোনো কথা নেই। কমার্শিয়াল ছবিও সবাই দেখছে, আবার একটা নন কমার্শিয়াল ছবি কিন্তু সবাই দেখছে। মানে সব মানে এই আমাদের দেশে এটা একটা, আমরা কমার্শিয়াল ছবি দেখবো না, আমরা শুধু ভালো ছবি দেখ, মানে নন কমার্শিয়াল। এই বিভাজন গুলো বোধহয় যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত বোধহয় বাংলাদেশের চলচ্চিত্রের কিছু হবে না, আসলে হ্যাঁ আমার কাছে মনে হয়। হ্যাঁ, না, এটা খুব চমৎকার একটা জায়গায় কথাটা বলা হলো, যেটা হচ্ছে কি আমাদের ছেলেরাই আমাদেরকে বলে যে যেহেতু তাদেরকে ভোগানো হয়, সাইকোলজিক্যালি ভোগানো হয়, যে তোমরা যেভাবে মানে মুখ থুবড়ে পড়ে সুস্থ ধারার চলচ্চিত্রের নামে যে ছবিগুলো হয় সেগুলো, সে কারণে বলা হয় যে বাণিজ্য সফল না হলে পারে তোমার কোনো উন্নতি নেই, কোনো কিছু আহ, পৌঁছবে না কোথাও। সুতরাং এই যে এই এই দুই রকমের এই ডিসক্রিমিনেটরি এই ইয়েটা মাঝখান থেকে হয় কি বিভ্রান্ত হচ্ছে সবাই। হ্যাঁ সেটাই। ঠিক ডেফিনেশনটা ওই টুকরো হয়ে যাচ্ছে। আমার কথা হলো, ভালো কমার্শিয়াল ছবি কি আমরা দেখছি? আমরা কি বাণিজ্যিক ছবিও কি ভালো হচ্ছে? আগেও হ্যাঁ তো বাণিজ্যিক ছবি, এইটার সংজ্ঞায়িত আগে করা হোক। আমরা হ্যাঁ ভালো বাণিজ্য ছবি কেন দেখবো না? সবাই সেটাই। দেখবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কিন্তু সে বাণিজ্যিক ভাবে সফল হলে পারে চমৎকার। মাঝখানে সুন্দর আমি কয়েকটা ছবি দেখলাম, চমৎকার নির্মাণ ছিল, ভালো নির্মাণ ছিল, ভালো লেগেছে।
কিন্তু আমি জোড়াতালি দিয়ে যে কোনো সময় আমি একটা পিরিয়ড পিসের নামে দেখা গেল যে একটা ছবি বানিয়ে দিলাম গল্পতে, না আমি ঘরের না খাটের, মানে যেটা হচ্ছে যে দাঁড়ায়নি, তাহলে সেটা দেখবে না। যাই করি না কেন সেটা মনোযোগে করতে হবে। আর মানে এখানে স্পর্শকাতর হওয়ার সুযোগ নেই। আর কমার্শিয়াল ছবি অবশ্যই ভালো কমার্শিয়াল ছবি হোক, আমরা চাই কমার্শিয়ালি ছবিটা তো পুঁজিতে তো ইনভেস্ট করাই হচ্ছে, তো সেই যে কারণে আমরা চাই যে সেটা আর আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার আমি দেখলাম যে অভিনয়ের দিক থেকে কিন্তু আমরা এখনো কেন জানি আমরা অনেক কাঁচা রয়ে গেছি। আমাদের দেশের ছেলে মেয়েরা যখন কলকাতায় গিয়ে অভিনয় করে টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখানে যে অভিনয় করে আর অভিনয়টা আমরা খুঁজে পাই না। মানে এটা কেন? এটা কি আমাদের ডিরেকশনের সমস্যা? এখানে ডিরেকশনের ব্যাপারটা আছে যে আমরা টেকনিক্যাল জায়গাগুলো ঠিকই হাত দিই, ক্যামেরা কতটা কি ধরনের ফ্রেমিং হবে এগুলো নিয়ে অনেক আলোচনা করি। আমি এবার যেটা জোর দিয়ে এবার যে ক্লাসটা নিচ্ছি ওখানে বারবার করে বলেছি ডিরেকশন নিয়ে কথা ছিল। তোমরা আর কিছু না, কিভাবে কোন ধরনের অভিব্যক্তি চাও, কিভাবে অ্যাক্টিং কাকে বলে এটাও বুঝতে হবে। আমাদের ডিরেক্টররা এই জায়গাটা মার খান অনেকটাই, যে ঠিক কি অভিব্যক্তিটা চাইছেন সেটা বোঝাতেও হয়তো পারেন না, এবং যেটা আদায় করতে হয় কি ধরনের চাহনি হবে, কোন ধরনের, এই জায়গাগুলো প্রপস ঠিক, সবকিছু ঠিক, কিন্তু যেটা হলো গিয়ে যে অ্যাক্টিং এ যে মার, অথচ একই অভিনেতা অন্য জায়গায় অভিনেতার দোষ খুব ভালো করছে ডিরেকশনের। আমার মনে হয় আমার মনে অভিনয়ও শেখার ব্যাপার, অভিনয়টা কিন্তু শেখার ব্যাপার, এবং এটা একটা কঠোর সাধনারও বিষয় একটা। হ্যাঁ, তো আমি জানি না আমাদের ফিল্ম ইনস্টিটিউটে সেইভাবে অভিনয়টার উপর জোর দেওয়া হয় কিনা, অভিনয় শেখানোর জন্য সেরকম শিক্ষক তারা আনছে কিনা বিভিন্ন জায়গা থেকে। তা না হলে কিন্তু আসলেই, কারণ অভিনয়টাই কিন্তু ওইটাই মানুষ প্রথমেই দেখে একটা ছবিতে, ফার্স্টে ওইটাই দেখে প্রধান অভিনেতা অভিনেত্রী কিভাবে তার আবেগটা, কিভাবে সেই গল্পটা সে প্রকাশ করছে। তো ওই ক্ষেত্রেও আমাদের জোর দেওয়া দরকার। এবং এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমাদের সুস্থ চলচ্চিত্র সমালোচনা সংস্কৃতিটাও নাই, আমরা তো কিছু ভালো করে বলতেও পারছি না যে কার অভিনয় খারাপ হলো, কেন খারাপ হলো, বললেই গাল ফোলাবে, বললেই সম্পর্ক ছেদ হবে, বললে অনেক পত্রিকা ছাপবে না, তাদের হয়তো বা আদরের তারকা সেই পত্রিকা ছাপবে না, অনেক কিছু ব্যাপার জড়িয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রেই আমি মনে করি চলচ্চিত্র সংসদগুলো তারা বিকল্প পত্রিকা করতে পারে, প্রকাশনা করতে পারে, সেখানে মন খুলে কথাবার্তা বলার, আলোচনা করার, স্টাডি সার্কেল, ডায়ালগ, সংলাপ ইত্যাদি করার একটা ভূমিকা রয়ে গেছে আসলে আর কি। তো আমি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স হয় না, দুঃখজনকভাবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটা তো বাধ্যতামূলক না, সেটাই আর কি। তো আমি দেখতে পাচ্ছি যে মনে হয় না আর কেউ আগ্রহী আছে। আরিফও বোধহয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, হয়তো কানেকশন খারাপ। তবু আমি আরেকবার চন্দনকে বা মিশুককে কিছু বলার জন্য অনুরোধ করব, তারা যদি আমাদেরকে শুনতে পায় তাহলে একটু বাস মন্তব্য করে আমরা আপনার উপসংহার বক্তব্যে চলে যাব আর কি। কেউ আছে ওখানে? না, আমাদের বঙ্গ সন্তানরা একটু তুলনামূলক ভাবে লাজুক প্রকৃতির হয়ে থাকে আর কি। মাহিয়াও এলো, সে তার মুখটা দেখাতে রাজি হলো না আর কি। হ্যাঁ, সেটাও হ্যাঁ, সেইটাই, দেখলেন মুখটা দেখালে আপনি অন্তত দেখতে পেতেন আর কি, সেটাও একটা সমস্যার বিষয়। যাই হোক, আমার মনে হয় আমাদের আজকে আলোচনা এখানে গুটিয়ে ফেলি ধীরে ধীরে। মিশুক লিখেছে ওকে, মানে আই ক্যান হিয়ার ইউ বাট আই এম নট কানেক্টেড ফ্রম মাই ফোন, ফলে সে বলতে পারছে না। আই আন্ডারস্ট্যান্ড, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চন্দনেরও বোধহয় সম্ভবত একই সমস্যা। রুমকি গাজী জাহিদুল ইসলাম, হ্যাঁ আচ্ছা, চন্দনের মাইক্রোফোনটা অতঃপর উন্মুক্ত হয়েছে। চন্দন শফিকুল কবির ইংল্যান্ডে থাকে, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে একজন দৃশ্যশিল্পী, কিন্তু সে শুধু তাঁত, বয়ন, কাপড়, তন্তু এইসব নিয়ে কাজ করে, একটা অসাধারণ ব্যাপার আর কি। চন্দন, তুমি কিছু বলো, আমার মনে হয় শামীম আপার বোধহয় ভালো লাগবে তোমার কাছে কিছু কথা শুনতে। আরিফও আবার যুক্ত হয়েছে, হয়তো বা আরিফও শেষ মুহূর্তে আমাদেরকে একটু করুণা করবে, তা কিছু একটা বক্তব্য তার কাছ থেকে পাবো আমরা। চন্দন বলো। অনেক ধন্যবাদ। মানে আমি তো দূরে থাকি, সেই ক্ষেত্রে অনেক কিছু দেখা হয় না, শোনা হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা সময় তো ঢাকায় থাকার সময় খুব কাছাকাছি এই সমস্ত ব্যাপারগুলোর সাথে যুক্ত ছিলাম, সো কথাগুলো শুনে ভালো লাগলো। কিন্তু ওই সব সময় তো একটা জিনিসই কনক্লুশন, আমাদের
আগায়নি, আমাদের অনেক কিছু নেই, আমাদের অনেক কিছু হতে পারত, সবকিছু কিন্তু সব ক্ষেত্রে, এটা চারুকলা হোক, চিত্রকলা হোক, নাটক হোক, সব জায়গাতে আসলে একই বিষয় হয়ে যায়। আর হয় কি যে একটা সময়ে আমাদের যারা সিনিয়র তাদেরকে বলেছি আপনারা কেন করেননি ইত্যাদি ইত্যাদি, আমরা কিছু হয়তো করতে চেয়েছি, আমরাও ফেল করেছি, এখন আবার নতুন যারা তারা বলবে আপনারা কি করেছেন। ব্যাপারগুলো এরকম। বাট আমার একটা প্রশ্ন যে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের যে আজকের যে মুখ থুবড়ে পড়া যে পরিস্থিতি, এর দায় ভাগটা কার আসলে? এর দায় ভাগ আমাদের সবারই, কম বেশি এটা বলে লাভ নেই যে মানে আমরা খুব অন্যকে দোষ দিতে পছন্দ করি, তো যেটা হলো সহজ হয়। আমরা বলি রাজনীতির কারণে হয়নি, আমরা বলি এটা হয়নি বা ছিল না। ইটস ট্রু যে যদিও এটা মহা সত্য যে অনেক বন্ধাত্মর মধ্যে দিয়ে যেতে হয়েছে, কালাকানুন হয়েছে, এবং যারা ছবি নির্মাণের জন্য সেই সময় সুযোগ পেয়েছেন এক সময়, তারা শুধুমাত্র কমার্শিয়াল ছবি ইত্যাদি ইত্যাদি নানা অজুহাতে, না কমার্শিয়ালি ভায়াবল হতে হবে, আমার অর্থলগ্নি করব, সুতরাং ওটা প্রবৃদ্ধি হতে হবে ওই ক্ষেত্রে, এইসব করে করে বাজে ছবি যখন হচ্ছিল, তার পাশাপাশি যে ছবিগুলো আসতো, এখন 5 বছরে একটা যদি ভালো ছবি হয় আর মাঝখান থেকে আমরা যদি একটা শূন্যতার মধ্যে থাকি, তাহলে কি করে হবে? তা এই যে এখন অনেক ঘন ঘন হচ্ছে, অনুদানের মাধ্যমে হোক বা যে কোনো হোক, এটা একটা পজিটিভ দিক আমি বলবো। অনেক কিছুর মধ্যে 2-4 জন তো এগিয়ে আসছেন। তবে যেটা হলো যে এখন যদি ওই বিতর্কের মধ্যে চলে যায় যে বাণিজ্যিক না সুস্থ ধারা, সেখানে অনুদানকে ভেবে নিতে হবে কোন ধারায় তারা আসল লগ্নি করবে। এটা ইট হ্যাজ টু বি ডিসাইডেড, এবং এই ডিসিশনটা আমাদের সবাইকে বলতে হবে মুখ ফুটে। ওই পত্রিকা তার নিজের ঝোল টানবে, আরেকজনের এটা, এগুলো হবে না। সবাইকে একইভাবে বলতে হবে। এখানে শুধু বাণিজ্যের জন্য নয়, বাণিজ্য করার জন্য নয়, বা উন্নয়নের জন্য নয়, সত্যিকারের উন্নত হওয়ার জন্য যে গ্রোথ দরকার, আমাকে তো প্রতিনিয়ত বাড়তে হবে, আমাকে তো আমার গ্রোথ দরকার আছে। আমি যেন এক ধরনের প্রণোদনা পাই, আমি যেন প্রতিনিয়ত ভাবতে বাধ্য হই। চলচ্চিত্র সংসদ আন্দোলন, যারা পত্রপত্রিকার সঙ্গে আছেন, যারা বিভিন্ন জায়গায় আছেন, এই আন্দোলনের জায়গাগুলো ছড়িয়ে দিতে হবে। যারা এখনো পর্যন্ত জেগে আছেন, তারা শুধু পড়ালে হবে না, জাস্ট আমরা একাডেমিক্যালি পড়াবো তা না, এই ইস্যু নিয়ে লিখতে হবে। তারেক যেটা করতো, তারেকের শেষমেশ এই বিপণনের জায়গায় যে ধাক্কা খেয়ে বলেছিল আমি ঘাড়ে ঘাড়ে বিভিন্ন জায়গায় আমি স্ক্রিন টেনে নিয়ে দেখাবো, ও যখন রানওয়ে করছে তখন বললো এই বিপণনের কারণেই একসময় এই কথা বলেছিল। আজ অবধি ওর মাটির ময়নার যে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু সে টাকাগুলো পায়নি শেষ পর্যন্ত। তো সুতরাং অনেকগুলো দিক আছে, এগুলো সবাই মিলে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আলোচনা হতে হবে। অনেক ধন্যবাদ যে বিস্তার এই সুযোগটা করে দিচ্ছে, এইভাবে আলোচনাগুলো হচ্ছে, এটা আরো ব্যাপক হওয়া দরকার। ধন্যবাদ শামীম আপা, ধন্যবাদ চন্দন। লাস্ট কল ফর আরিফ ইউসুফ। জি, আলম খোরশেদ ভাই, ধন্যবাদ। তো তোমার ভিডিওটা কি অন করা সম্ভব? কোনো যদি আমি চেষ্টা করছিলাম, হচ্ছিল না। আমি না, তুমি সাত সকালে ছুটির দিনে সকালবেলা ঘুমকে বিসর্জন দিয়ে এসছো, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কানেকশনটা মনে হয় এখানে যেখানে বসে আছে সেখানে খুব ভালো নয়। আমি শুধু যোগ করতে চাই যে আমি তো চলচ্চিত্রকার নই, মানে আমি অন্য কাজ করি, কিন্তু এখনো যে চলচ্চিত্রের প্রতি উৎসাহ এবং যে কাজ করার ইচ্ছা বা চলচ্চিত্রকে উৎসাহ দেওয়ার ইচ্ছা, সেটার জন্য আমরা শামীম আখতার এবং তাদের যে কাজ, তাদের উপরে আমরা অবশ্যই সেখান থেকেই পেয়েছি। তাদের 80 দশকে যে তারা যে কাজ করেছেন বা যেভাবে করে চলচ্চিত্রের প্রতি উৎসাহ তৈরি করেছেন সবার জন্য, সবার ভিতরে এই ভিন্ন ধারা চলচ্চিত্র বা তথ্যচিত্রের ব্যাপারে, আমরা অবশ্যই কৃতজ্ঞ তাদের
সে সময়ের কাজের জন্য, এবং আমাদের উৎসাহ অনুপ্রেরণা ওখান থেকে এসেছে, এটা বলা যায়। তো এটা এ বলেই শেষ করছি, এবং আমি আরো অনেক আছেন যারা চলচ্চিত্র করবেন এবং এখনো করে যাচ্ছেন, তারা আমি অবশ্যই বুঝতে পারি যে তারাও এখন একটা ভিন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে আপনার এই টেকনোলজি, তারপরে বাণিজ্য, সব ধরনের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু আমার ধারণা যে যেখান থেকেই শুরু হোক, একটা সময় গিয়ে ভালো কাজ বা আকর্ষণীয় কাজ এখান থেকে বেরিয়ে আসবে। এইটুকুই বলতে চাচ্ছিলাম আর কি। অনেক অনেক ধন্যবাদ আরিফ। আরিফের কাছ থেকে প্রত্যাশা করছি যে আগামী ছবিও যেন সে ভালো করে। সে করবেই, তার ব্লকেডে সেই সম্ভাবনা, সেই প্রতিশ্রুতি এবং সে রেখেছে, সে দেখেছে। আমরা নিশ্চিত যে কাজই করবে তার একটা গুরুত্ব এবং থাকবে সেখানে। আরিফের জন্য আমাদের শুভকামনা রইল। তো আমরা তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করি। আর কারো কি কিছু বলার ইচ্ছে জেগেছে শেষ মুহূর্তে? কারো ইচ্ছে না জাগলেও মাহিয়া অন্তত তার ভিডিওটা অন করেছে। আমার মনে ছোট্ট একটা মন্তব্য করে তুমি শামীম আপাকে তোমাকে দেখার সুযোগটা করে দাও অন্তত। মাহিয়া, তোমার মাইক্রোফোন বন্ধ আছে। মাইক্রোফোন বন্ধ মাহিয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শামীম আপা ভালো থাকবেন, ভালো লাগছে। ছবির সাথে থাকবেন, আরো ভালো ভালো ছবি চাই। আর আপনারা লেগে আছেন এখনো, সেটাও একটা আশাবাদের কথা। আমরা যেন ভালো ছবি দেখতে পাই বাংলাদেশে আর কি, এই কামনা। নিশ্চয়ই, সেটা সবার একই কামনা। অবশ্যই, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন শামীম আপা। আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে আপনাকেই বলবো এটার একটা উপসংহার মন্তব্য করে দেওয়ার জন্য, করে অনুষ্ঠানটা আমরা শেষ করে দেব। শেষ, অনেক ধন্যবাদ। প্রথমে বলে নিই ছোট্ট করে যে পিসারের এই আয়োজনের জন্য আমি সত্যি মানে ভীষণভাবে কৃতজ্ঞ। ভালো লাগলো, সুযোগ হয়ে গেল। একটা কথাই বলবো, এই যে কাজটি করণীয় সেটা হলো গিয়ে যে আমরা এখন আর অনেক বই পড়ি না, অনেক কিছু মানে চর্চা করি না। তার মধ্যে প্রধানত যে এটা কোনো বিচ্ছিন্ন কিছু না। আমি ছাত্রদেরও নিয়মিত বলি যে প্রত্যেকটা জিনিস জড়িত, গান, নাটক, সবকিছু, পেইন্টিং, সবকিছু বুঝতে হবে, ভাবতে হবে, একই সঙ্গে এই চর্চাগুলো করতে হবে। বিস্তারিত আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ যে অন্তত চলচ্চিত্রকেও তারা সম্পৃক্ত করেছে সাহিত্য এবং সংস্কৃতির ভাষার মধ্যে ধরে নিয়ে। সুতরাং আমি চাইবো যে যেন এটা আরো বিস্তার লাভ করে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যারা জুমে এসেছেন, ধন্যবাদ যারা লাইভে দেখেছেন, মন্তব্য করেছেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও আগামী সপ্তাহে, আগামী শনিবার আমাদের বীক্ষণ পর্ব, সেদিন আমরা একটা ছবি দেখাবো, বাংলাদেশের সমকালীন কোনো একটা স্বল্পদৈর্ঘ্য ছবি দেখাবো, তার পরিচালকের সঙ্গে কথা বলবো এবং সেই ছবিটি নিয়ে একটা খুবই গোছানো পরিকল্পিত একটা আলোচনা উপহার দেবো কোনো একজন নির্দিষ্ট আলোচককে দিয়ে। আপনারা তার সঙ্গে যুক্ত হবেন। সেটি 10 তারিখে, আজকে 3 তারিখ, আগামী 10 তারিখে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শামীম আপা, আপনিও কাজের সঙ্গে থাকবেন, চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। আপনার সেই ছবিটি দ্রুত শেষ করার উদ্যোগ গ্রহণ করুন। শুভরাত্রি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুভরাত্রি।